সেই ওয়েবিনারের বিষয়বস্তু হচ্ছে স্ট্র্যাটেজিজ অ্যান্ড পলিসিস প্রমোটিং ক্লাইমেট জাস্টিস অ্যান্ড জেন্ডার জাস্টিস ইন বাংলাদেশ। আজকে আহ, এই বিষয়টা আমরা যেভাবে শুরু করছি রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের পক্ষ থেকে, এবং রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের যে প্রকল্পটার মাধ্যমে এটা করা হচ্ছে, সেই প্রকল্পটা হচ্ছে অ্যাডভান্সিং জেন্ডার অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ইন বাংলাদেশ, এই ইস্যুটা নিয়ে। তো আমাদের এই প্রকল্পের মূল ফোকাস এবং উদ্দেশ্য হচ্ছে যে এইটা বাংলাদেশে জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতার যে পারস্পরিক সংযোগ আছে সেটার আন্তঃসম্পর্কটাকে বিশ্লেষণ করা, এবং নারী সংগঠন ও জেন্ডার ও জলবায়ু বিষয়ক যে যারা যেসব সংগঠন কাজ করছেন এবং তাদের কর্মীদের মধ্যে জলবায়ু ন্যায্যতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত বছর একটা পলিসি পেপার তৈরি করেছিলাম, তার মাধ্যমে জেন্ডার ন্যায্যতা সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে এবং তারা যে প্রক্রিয়াতে কাজ করছে তাদের বিশ্লেষণ করা এবং তাদের কর্মসূচিতে জলবায়ু ন্যায্যতার কে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা কিংবা উদ্বুদ্ধ করা, যদি আমরা বলি। 4 নম্বর যে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রকল্পে, সেটা হচ্ছে যে ট্রানজিশনাল জাস্টিসের দৃষ্টিভঙ্গি থেকে জেন্ডার ন্যায় বিচার এবং জলবায়ু ন্যায্যতার যে সম্পর্ক অনুসন্ধান করা, অনুধাবন করা, এবং যে প্রান্তিক এবং যে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী আছে তাদের জন্য কিভাবে এটা কার্যকরভাবে প্রয়োগ করা যায় সেসব উপায়গুলো চিহ্নিত করা। মূলত এই বছরের প্রকল্পতে আমাদের, এটা আমরা গত বছরের প্রকল্পের একটা ধারাবাহিকতা। এই বছরের প্রকল্পে আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে যেই আহ বিষয়গুলোকে আমরা গত বছরে তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, বাস্তবে কার্যকর করা যায়, এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, এবং মানুষকে ভাবতে উদ্বুদ্ধ করা যে আহ, জলবায়ু ন্যায্যতার এবং জেন্ডার ন্যায্যতা কোনো আলাদা আলাদা বিষয় নয়, এটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আন্তর্জাতিক পরিসরে আমরা এই বিষয়টাকে আরো গভীরভাবে বুঝতে সক্ষম হব, এবং সেই অনুযায়ী আমাদের যে নীতিগুলো পলিসিগুলো হয় রাষ্ট্রীয় পর্যায়ে, সেখানে একটা আমাদের প্রভাব দেখতে পারবো। সেই প্রেক্ষাপট থেকে আমরা এই প্রকল্পটাকে কাজ করছি। তো আমাদের এই প্রকল্পে আমরা ওয়েবিনার হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা এইটাকে, এই ইস্যুগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই বিষয়টা নিয়ে একটা জ্ঞান চর্চার জায়গা তৈরি করা, যে কিভাবে এই বিষয়টা আরো ভালোভাবে হতে পারে। তো আমি প্রথমে একটু আমাদের চেয়ারম্যান আছেন, রিবের চেয়ারম্যান ডক্টর শামসুল বারিকে একটু বলছি অল্প একটু একটা শুভ সূচনা করে দিতে, তারপরে আমরা বিষয়ে যাব। কিন্তু তার আগে একটু বলে নিই যে আজকে আমাদের এখানে যে ওয়েবিনার যিনি প্রধান বক্তা, তিনি হচ্ছেন ডক্টর দ্বিজেন্দ্রলাল মল্লিক। উনি সিপিডি তে আছেন এবং একজন অভিজ্ঞ গবেষক এবং পেশাজীবী হিসাবে তিনি বর্তমানে সিপিডি তে কর্মরত আছেন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, এবং তিনি এই জলবায়ু বিষয়ে, এই পরিবর্তন বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এ ছিলেন 25 বছরের বেশি সময় ধরে, এবং এই বিষয়টা গুলো তিনি কাজ করেছেন। আহ, এবং তার এই যে কাজ, এবং তিনি শিক্ষা জীবনে ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেছেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহায়তায়। আহ ওনার এই দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমরা আজকে একটা খুব ভালো, খুব সুন্দর একটা আলোচনার সূত্রপাত আমরা করতে পারবো, এবং আমাদের অনেক মানে আলোচনার একটা জায়গা তৈরি হবে ওনার বক্তব্যের প্রেক্ষাপটে। আর উনি যে বক্তব্য রাখবেন তার প্রেক্ষাপটে আমাদের যে নির্ধারিত আলোচক হিসাবে আছেন অধ্যাপক ডক্টর তানিয়া হক। তানিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় মানে নারী যে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আহ, মানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর তার মূলত আহ, তিনি কাজ করেছেন, তার পিএইচডি থিসিস ছিল আনপেইড কেয়ার ওয়ার্ক রিকগনিশন অর রিডিস্ট্রিবিউশন, এই বিষয়ের উপর তিনি কাজ করেছেন। তো আমরা
এবং এই এই যে তার যে আগ্রহের জায়গা, তার যে ইন্টারেস্টের জায়গাগুলো হচ্ছে কেয়ার ইকোনমি, তারপরে নারীর প্রতি সহিংসতা, দারিদ্র্যের নারীকরণ, ক্ষমতায়ন এবং জেন্ডার ন্যায্যতায়, এই ইস্যুগুলোতে তিনি কাজ করছেন। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমি ডক্টর শামসুল বারী, আমাদের চেয়ারম্যান যিনি আছেন, তাকে একটু অনুরোধ করব একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য। তারপরে আমরা মূল আলো যে যিনি বক্তা আছেন তার বক্তব্যে চলে যাব। স্যার। আমাকে না দিলেও পারতে। তুমি তো বলেই ফেলেছো, তবুও এই সুযোগে সবাইকে স্বাগত জানাই। আমার পরিচিত যারা শিক্ষাবিদ এবং বক্তা, এখানে আলোচক, তারা আছেন ভেবে এখন দেখছি আমেনাও আছে, এবং আরো অনেকে আছেন যারা হয়তো, যাদেরকে আমি চিনি না। তাদের কথা শুনবো। আমি এই বিষয়ে খুব একটা বেশি জানি না। এই সুরাইয়ার এই প্রজেক্টের মাধ্যমে ওর সঙ্গে কথা বলে ওর কাজের সঙ্গে পরিচিত হয়ে যা জেনেছি, ফলে আগ্রহ বেড়েছে। আমরা জানি বর্তমানকালে ইয়ে এটাকে কি বলে, জলবায়ু ন্যায্যতা এবং ক্লাইমেট চেঞ্জের ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেটার সঙ্গে আমরা কিভাবে মোকাবেলা করব। এখানে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, অভিযোজন, প্রশমন, এগুলো জানার ইচ্ছে। এবং আজকাল তো খবর শুনলেই, সকালে যখন গতকালও কিংবা দুদিন আগে বিবিসি শুনছিলাম, সেখানে দেখলাম যে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যে আরো কত কি জড়িত, এগুলো আমরা কিছুই জানি না। ফলে এই জ্ঞান যে এখন বিস্তার হওয়া শুরু করেছে, আরো কত গভীরে যেতে হবে এবং এটা যাওয়ার প্রয়োজনীয়তা কি, সেটা উপলব্ধি করি। সেই উপলব্ধি থেকেই আজকে তোমাদের এই অনুষ্ঠানে আসা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুনবো, পুরো সময়টা খোলা না রাখলেও শুনবো কিন্তু। ফলে আমার ভিডিও হয়তো মাঝে মাঝে বন্ধ করে দেবো। তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং আর কি কারা কারা আছে, সরাইয়া তাদেরকে পরিচয় করিয়ে দেবে, সুতরাং আমি জানবো যে কারা আছেন। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আহ, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেই অনুরোধ করব যদি তাদের একটু পরিচয়টা দেন, এবং তাদের যদি তারা যদি তাদের ওপেন করে দেন তাদের অ্যাকাউন্টটা, তাহলে আমরা একটা স্ক্রিনশটও নিতে পারি। আপনারা যদি একটু পরিচয়টা দিয়ে দেন। লায়লা খন্দকারকে দেখতে পাচ্ছি। আহ আব্দুল কাদের আছে, রাবিয়া রওশন আছে, মোহাম্মদ আতিকুর রহমান, ইশরাত আহমেদ, মনীষা ফারিন, সাদিয়া আক্তার, তাসনিমা নিপা, ডক্টর আমিনা মহসিন, ফাতেমা নুরজারিন, জয়, আসিফ মির এবং ইমরান রাব্বি, এদেরকে আমি দেখতে পাচ্ছি। খুব ভালো। আমি শুনবো, মাঝে মাঝে আমি আমার ভিডিওটা বন্ধ রাখবো। ধন্যবাদ। ঠিক আছে স্যার। তো আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিজ এন্ড পলিসিস প্রমোটিং ক্লাইমেট জাস্টিস এন্ড জেন্ডার জাস্টিস ইন বাংলাদেশ। এই বিষয়ে বলবেন ডক্টর দ্বিজেন্দ্রলাল মল্লিক। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য শুরু করার। কিন্তু তার আগে একটু বলে রাখি, আমাদের এখানে যেভাবে হয়েছে, আমরা উনি বক্তব্য রাখার পরে তারপরে আমাদের যে নির্ধারিত আলোচক আছেন ডক্টর তানিয়া হক, উনি বলবেন। তারপরে আমরা ফ্লোর ওপেন করে দিব। আপনারা যারা আলোচনা মানে অংশগ্রহণ করতে চাবেন বা প্রশ্ন রাখবেন, তারা এখানে হাত তোলার ব্যবস্থা একটা আছে, মানে ইন্ডিকেটর দেওয়া আছে, সেটা করতে পারবেন। আর হচ্ছে যে এখানে চ্যাট বক্সেও কেউ কেউ যদি কোনো প্রশ্ন রাখতে চান, কোনো আলোচনা করতে চান, মন্তব্য করতে চান, তাহলে সেটাও করা সম্ভব হবে। আমি ডক্টর দ্বিজেন্দ্রলাল মল্লিককে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বক্তব্য শুরু করার জন্য, আপনার প্রেজেন্টেশন শুরু করার জন্য। আর এখানে আমাদের এখানে সহযোগিতা করছে আমার সহকর্মী ডক্টর সৈয়দ নাভিদ আঞ্জুম হাসান। তো তাকে অনুরোধ করছি যে আহ, যাবতীয় রকম সহযোগিতাটাই তুমি তুমি যেন করতে পারো আর কি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। দ্বিজেনকে ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। দ্বিজেন, অনেক ধন্যবাদ স্যার। আমরা খুব খুশি যে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও এই আলোচনায় আপনি থাকছেন। আপনার পরামর্শ আমরা নিব। এবং আপনি আগ্রহ দেখিয়েছেন যে এই যে ক্লাইমেট চেঞ্জ একটা মাল্টিফেসেটেড সমস্যা, যেটাকে বলা হচ্ছে আহ, অন্য সমস্যাগুলোকেও বাড়িয়ে দেয়। হ্যাঁ, ইট ইজ অলসো
মাল্টিপ্লাইং আদার প্রবলেমস যেগুলো আমরা আগের থেকে এক্স্যাক্টলি। মোকাবেলা করছিলাম, দারিদ্র্য, অসমতা, নারী পুরুষের অসাম্য। সো সেটা নিয়ে সবারই আগ্রহ আছে, রিবের আগ্রহ ছিল, এবং আজকের আলোচনায় আপনাকে পেয়েছি, আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আচ্ছা, আমি আমি কালকে শুনছিলাম জলবায়ু পরিবর্তনের সঙ্গে আহ ভূমিকম্পের সম্পর্ক, এরকম আরো কি কি হতে পারে একটু বলো তো। এইটা আসলে বিজ্ঞানীরা এখনো এই ব্যাপারটা নিশ্চিত না, কারণ জলবায়ুটা হলো অ্যাটমসফেরিক, মাটির উপর থেকে উপরের দিক, আর ভূমিকম্পটা টেকটনিক, এর সঙ্গে সরাসরি ইজেন্দা সম্পর্ক। আপনাকে দেখা যাচ্ছে না। আপনি আহ, যদি আপনার মানে ক্যামেরাটা অন করেন। এর মধ্যে সরাসরি সম্পর্ক আছে কিনা বিজ্ঞানীরা এখনো খুব কনফিডেন্টলি বলতে পারছে না। কোনো কোনো বিজ্ঞানীরা বলেছেন যেখানে মাটির নিচের পানি অনেক শুকিয়ে যায়, কমে যায়, সেখানে হয়তো এই ছোটোখাটো ভূমিকম্প হতে পারে, কিন্তু 10 কিলোমিটার 20 কিলোমিটার গভীরের যে টেকটনিক মুভমেন্ট, এটার সঙ্গে এখনো অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জেস, এটার কোনো ডাইরেক্ট সম্পর্ক ওনারা এখনো খুঁজে পাননি। আমি আমার আলোচনায় যাচ্ছি, তার আগে একটু আমার প্রেজেন্টেশনটাকে স্ক্রিন শেয়ারে নিয়ে আসি। একটু ধৈর্য ধরবেন প্লিজ। একটু help হ্যাঁ, করবেন। নিশ্চয়ই। জি। আমার উপস্থাপনাটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার ভিডিওটাকে বন্ধ করে দিতে পারি, কথা বলতে তাহলে সহজ হবে, এবং ঠিক। ইয়ের উপরে চাপ কমবে আর কি, ইন্টারনেটের উপরে। ঠিক আছে, আপনি যেটা সুবিধা মনে ওকে। করেন। সো আবার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের যে আলোচনা, জেন্ডার জাস্টিস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস, এই দুটি খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু আমরা এখনো দেখছি প্রফেশনালসরা ভিন্ন ভিন্ন পথে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। কিন্তু রিবকে ধন্যবাদ জানাচ্ছি যে এই দুটো বিষয়কে একত্রিত করে এর সমাধান বের করা এবং স্ট্রেনদেন করা দ্য ফোর্স অফ পলিসি প্র্যাকটিস। সো সেজন্য রিবকে ধন্যবাদ জানাচ্ছি। আই টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি ফর মি, যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে, এবং আমি দেখছি যে এখানে জেন্ডার ইকুইটি, জেন্ডার জাস্টিস নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তারা আছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করছেন তারাও রয়েছেন। সো আশা করি যে উইল হ্যাভ এ ভেরি কি বলা যে ইনডেপথ ডিসকাশন, এবং শেয়ার্ড লার্নিংয়ের পথটা খুলে যাবে আমাদের জন্য। আর আজকেই আলোচনাটা শুরু হলো, আহ, এটা নিয়ে হয়তো আরও কাজ করতে হবে, রিবের আগ্রহ রয়েছে। সো সেজন্য রিবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক সমাজ, জলবায়ু বিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীদেরকে একত্রিত করতে পেরেছেন। এবং সেখানে সুরাইয়া আপা এবং নাভিদ, যিনি রিবের একজন খুব একনিষ্ঠ গবেষক এবং ব্যবস্থাপনা করছেন বিভিন্ন প্রকল্পের, নাভিদকে আমার দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো স্ট্যাটিক হয়ে আছে কেন, নিচের দিকে নামছে না? ইটস কামিং। সো সুরাইয়া আপা যেরকম বলেছিলেন যে এই আম, আলোচনায় কি কি থাকবে, আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ এখন এই সময় একটা খুবই কি বলা যায় যে বিরাট আম, বিষয়বস্তু, এবং এর যে কাভারেজ অনেক। তো সবগুলোকে আমরা আজকের আলোচনায় নিয়ে আসবো না। জলবায়ু পরিবর্তনের যে বিজ্ঞান এবং জলবায়ু পরিবর্তন নীতি কৌশলের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস। সেইটার মধ্যে কি করে আমরা আরো সিনার্জি খুঁজে বের করতে পারি। অলরেডি ইউএনএফসিসি এবং আইপিসিসি পর্যায়ের বিজ্ঞানীরা এখানে নেক্সাস খুঁজে পেয়েছেন। আমাদের নীতি কৌশলেও এর কিছুটা প্রতিফলন হয়েছে, কিন্তু বাস্তবে এর যে প্রয়োগ, অনুশীলন, সেখানে অনেক ঘাটতি আছে। তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো। আহ, তারপরে বাংলাদেশের কান্ট্রি কনটেক্সটে আপনারা জানেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে অতি বিপন্ন একটা দেশ, যদিও জলবায়ু পরিবর্তন যে কারণে হচ্ছে সেখানে আমাদের কন্ট্রিবিউশন খুবই নগণ্য। সো আমরা বাংলাদেশের যে বিভিন্ন প্রতিবেশ অঞ্চল রয়েছে
সেখানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কি, বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, এরা কিভাবে অতিমাত্রায় জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপন্ন হচ্ছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই যে মাল্টিপল সোর্স অফ জেন্ডার ইনইকুইটি এবং ডেপ্রিভেশন, যেটা আবার জলবায়ু অনিশ্চয়তাকেও বাড়িয়ে দিচ্ছে, এইখানেও আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমি জানি না এইগুলোকে বোঝার জন্য বেশ কয়েকটি অ্যাপ্রোচ রয়েছে, তার মধ্যে একটা হলো জেন্ডার বেসড অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারসেকশনালিটি। এগুলোর ছোটোখাটো অনুশীলন প্রচেষ্টা বাংলাদেশে চলছে। আমি একটা গবেষণার সঙ্গে যুক্ত আছি, আমি সময় পেলে সেই বিষয়ে একটু কথা বলবো। কিন্তু মূলত আমরা কথা বলবো আমাদের যে নীতি কৌশলগুলো আছে। আপনারা জানেন যে বাংলাদেশের সরকার নীতি কৌশল প্রণয়নে যে বেশ অগ্রগণ্য, সেটি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমাদের দুর্বলতা আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, সেখানে অর্থায়নের সমস্যা রয়েছে, গভর্নেন্সের সমস্যা রয়েছে, যেগুলো আপনারা আমার থেকে বেশি করে জানেন। বাট ওই ইস্যুগুলো আমরা আজকের আলোচনায় আনতে চাই। এগুলোকে আমরা আগামী দিনেও আলোচনা করে করে হয়তো নীতি নির্ধারণ পর্যায়ে এর কিছু প্রভাব আমরা ফেলতে পারবো। সবশেষে আমরা দেখব যে এই যে কিছু কিছু নীতি কৌশল যেখানে জেন্ডার ইকুইটি এবং ক্লাইমেট জাস্টিসের বিষয়গুলো এসছে, সেগুলো বাস্তবায়নে আমরা আরও কি কি পদক্ষেপ নিতে পারি। বিশেষ করে গবেষণা প্রতিষ্ঠান রিব, বিসিএস এবং সিপিডি সিপিডি ইজ অলরেডি এনগেজড ইন ক্লাইমেট ফিনান্স। তো আমরা আরও কিভাবে এখানে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, গবেষণায় গবেষণালব্ধ জ্ঞানকে নিয়ে কি করে আমরা অধিপরামর্শ করতে পারি, সরকারকে আরও শক্তিশালী করতে পারি, এবং স্থানীয় সরকারকে, বিশেষ করে আমাদের উপজেলা পর্যায়ের যে সেক্টরাল গভর্নমেন্ট এজেন্সিস আছে, তারাই কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিযোজন বাস্তবায়নে অনেক দায়বদ্ধ। ম্যান্ডেট আর দেয়ার, কিন্তু ওনারা অনেক সময় তাদের সেই ম্যান্ডেট অনুসারে কাজ করে না, দক্ষতার অভাব আছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আগামী দিনে কি করে রিবের সঙ্গে আমরা যারা জড়িত আছি, গবেষক এবং নারী উন্নয়নের সঙ্গে যারা জড়িত আছে, তারা একত্রিত হয়ে আরও এই থিঙ্কিং এবং অ্যাকশনটাকে বাস্তবায়ন করতে পারি, সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের যারা আলোচক রয়েছেন আমাদেরকে আরও বেশি পরামর্শ দিতে পারবেন। এখন এই যে কনসেপ্ট অফ ক্লাইমেট ইকুইটি জাস্টিস বা জেন্ডার জাস্টিস, এটা ভিন্ন পথে চললেও আমাদেরকে এর সিনার্জি খুঁজে বের করতে হবে। আপনারা যারা জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করেন, আপনাদের কাছে আমার এই আলোচনাটা খুব বেশি প্রাসঙ্গিক না, কিন্তু টু ক্রিয়েট দ্য বেসিস একটু বলতে হচ্ছে। আমরা জানি যে জেন্ডার হলো একটা সোশ্যালি কনস্ট্রাক্টেড কনসেপ্ট, এবং জেন্ডার রিলেশন, জেন্ডার রোল, এটা পরিবার এবং সমাজের মধ্যে নারীকে ও পুরুষকে অসম অবস্থায় ফেলে রেখেছে। হ্যাঁ, উইমেন অ্যান্ড গার্লস আর পুশড ইনটু আনইকুয়াল social and gender relation with lot of deprivation, inequality এবং various forms of injustice. তো এই যে অসমতা রয়েছে, সেগুলো সমাজের মধ্যে আজকে না, অনেক আগের থেকে এটা সহস্র বৎসরের যে অনুশীলন, সামাজিক মূল্যবোধ, সেটার ফলে এই অসমতা রয়েছে। দুঃখের বিষয় হলো এই অসমতা দিন দিন বাড়ছে। যদিও আমাদের নীতি কৌশলে বলা আছে যে আমরা নারী পুরুষ কেন, যে কোনো রকমের অসাম্য অন্যায্যতার বিরুদ্ধে সরকার এবং জনগণ কাজ করবে, তো সেটা তো বাস্তবে হচ্ছে না। কিন্তু তবুও আমরা জানি যে 80-র দশকেই কিন্তু উইমেন ইন ডেভেলপমেন্ট, সেখান থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসকোর্স এসছে। কম বেশি আমাদের গবেষক এবং যারা চিন্তক, তাদের মধ্যে এই চিন্তাগুলো এসছে। এবং রিসেন্টলি আমরা জেন্ডার ইকুইটি এবং সোশ্যাল জাস্টিসের কথা শুনছি, যেখানে শুধু নারী পুরুষের অসাম্যতা না, সমাজের যে অন্য বর্গের পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তাদের অংশগ্রহণে কি করে ন্যায়ভিত্তিক সমাজ এবং অর্থনীতি তৈরি করা যায়, সেই আলোচনাও রয়েছে। কিন্তু আমরা জানি প্রধান বাধা হলো পাওয়ার রিলেশন, এবং আমাদের মতো দেশে সোশ্যাল নর্মস অ্যান্ড প্যাট্রিয়ার্কাল ভ্যালুজই কিন্তু নারীর পুরুষের যে সমতাভিত্তিক উন্নয়ন বা নারীর উন্নয়নের প্রধান বাধা। তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হতে দিচ্ছে না, এবং পলিটিক্যালিও নারীকে অংশগ্রহণ করতে দিচ্ছে না।
সেইগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের এই অন্যায্যতা অসাম্য বেড়ে যাচ্ছে। আর আমরা যদি সমতা ভিত্তিক বা সাম্যের উন্নয়ন চাই তাহলে জেন্ডার অ্যানালাইসিস দরকার। এখন জেন্ডার অ্যানালাইসিস কি করবে? ইট উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড social, political, cultural, and institutional context, perspective of women, men, and their position, role in society and development. সেই জন্যই আমরা এই জেন্ডার অ্যানালাইসিস করি, যেটা এখন ক্লাইমেট জাস্টিস বা ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রেও দরকার পড়ছে। Gender analysis also help us to deeply understand differentiated risk and vulnerability of women, men, and other less advanced communities in the society, including ethnic community, আদিবাসী এবং পিপল উইথ ডিসেবিলিটি। তাদের যে অসম বিপন্নতা হয় জলবায়ু পরিবর্তনের কারণে, সেটা বোঝার জন্য জেন্ডার অ্যানালাইসিস দরকার। এবং আপনারা জানেন যে এই জেন্ডার অ্যানালাইসিস এবং জেন্ডার ভালনারেবিলিটি অ্যানালাইসিসের জন্য ইউএন উইমেন এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো কাজ করে আসছে। তাদের ফ্রেমওয়ার্কের মধ্যে কয়েকটা এলিমেন্টস খুব গুরুত্বপূর্ণ: জেন্ডার রোল, জেন্ডার ইনইকুইটি এবং জেন্ডার ইকুইটি তৈরি করার জন্য। একটা হলো নলেজ এবং অ্যাওয়ারনেস, নারী পুরুষের মধ্যে থাকতে হবে এবং যারা এই গবেষণা করছে তাদের মধ্যেও থাকতে হবে। রোল অ্যান্ড ডিভিশন অফ লেবার, অ্যাক্সেস টু অ্যান্ড কন্ট্রোল ওভার রিসোর্সেস, রাইটস বোথ লিগেল এবং কাস্টমারি, পার্টিসিপেশন, ইনক্লুশন, রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যান্ড আদার লেস অ্যাডভান্স কমিউনিটিস ইন প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। একই সাথে এখন আমাদেরকে এনভায়রনমেন্টাল ইস্যুস এবং ক্লাইমেট চেঞ্জকেও এই জেন্ডার অ্যানালাইসিসে বিবেচনায় নিতে হচ্ছে, যেহেতু জলবায়ু পরিবর্তন অসম বিপন্নতা তৈরি করছে এবং সেটার সাথে আবার এই সামাজিক যে বিষয়গুলো রয়েছে, জেন্ডার ড্রাইভার্স রয়েছে, সেগুলো একত্রিত হয়ে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিপন্নতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, কারণ তাদের সক্ষমতা কম। এই যে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী, তাদের সক্ষমতা কম থাকার কারণেই, সক্ষমতা ইন টার্মস অফ নলেজ, ইন টার্মস অফ অ্যাওয়ারনেস, ইন টার্মস অফ মোটিভেশন, ইন টার্মস অফ পার্টিসিপেশন, যে কারণে তাদের বিপন্নতা বেড়ে যায় এবং রেজিলিয়েন্স কম তৈরি হয়, যেটা দিয়ে তারা আবার এই বাইরের যে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি, সেটাকে মোকাবেলা করতে চেষ্টা করেন। সো আমরা এই এই সমস্ত এলিমেন্টসের ভিত্তিতেই জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, বিপন্নতা, অন্যায্যতাকে বোঝার চেষ্টা করি। এখন বিজ্ঞানীরা বলছেন যে both the gender injustice and climate injustice are driven by the same social, economic, political system, যেটা এই ইনইকুইটি তৈরি করে। Again, the existing system drive unequal distribution of resources, power, authority, এবং যেটা আবার নারীদেরকে, দরিদ্রদেরকে, পিপল উইথ ডিসেবিলিটি এবং মার্জিনালাইজড কমিউনিটিকে একটা অসম আনইকুয়াল এক্সপোজার টু দেম, যেখানে বিপদের মধ্যে তারা পড়ে যায় এবং এই বিপদ থেকে বেরিয়ে আসার তাদের দক্ষতা, জ্ঞান এবং সক্ষমতা, আবার প্রাতিষ্ঠানিক সহযোগিতা সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের থেকেও তারা যথেষ্ট পায় না। সেই কারণে তারা একটা অসম যুদ্ধে পড়ে যায়, অভিযোজন করতে পারে না এবং অন্যায্যতার শিকার হয়। So the major cause of gender inequity and climate injustice are rooted in society, economy, social norms, values, as well as the physical dimension of climate change. এই যেগুলো হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলো টু সাম এক্সটেন্ট এক্সটার্নাল টু দ্য পিপল, কিন্তু ইন্টারনাল যে কজগুলো আছে সেটাও তাদের বিপন্নতাকে বাড়ায়। যে জন্য বলা হচ্ছে ক্লাইমেট রিস্ক আর এক্সটার্নাল, কিন্তু ক্লাইমেট ভালনারেবিলিটি ইজ এমবেডেড ইন দ্য সোসাইটি অ্যান্ড কালচার। এই বিষয়ে বেশ কিছু গবেষণা আছে, আপনারা যারা আগ্রহী আছেন আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখলে বুঝতে পারবেন। তবে জলবায়ু ন্যায্যতা বোঝার জন্য জলবায়ু অন্যায্যতার কিছু বিষয়কেও আলোচনায় আনতে হবে, সেটা ছাড়া আমরা ন্যায্যতায় পৌঁছতে পারবো না। অন্যায্যতার একটা দিক হলো ইন্টারজেনারেশনাল ইনইকুইটি, অর্থাৎ আজকের যে পরিবেশ আমরা পেয়েছি বা জলবায়ুর যে পরিস্থিতি আমরা পেয়েছি, এর জন্য কিন্তু আমাদের আগের প্রজন্ম 50 বছর, 100 বছর আগে, তারা যে প্রতিবেশের ক্ষতি করেছে, তারা যে কার্বন বেসড ইকোনমি করেছে, তারা যে ভোগবিলাসিতা বেশি করেছে, সেই কারণে আজকের প্রজন্ম এই জলবায়ু পরিবর্তনের যে বিপন্নতার মধ্যে পড়েছে। সো এটা একটা ইন্টার জেনারেশনাল দিক রয়েছে।
আগের যারা ছিলেন তারা ভালো পরিবেশ পেয়েছেন, পরিবেশের ক্ষতিও বেশি করেছেন, আর আমাদের উপরে সেটার দায় চাপিয়ে দিয়েছেন। আবার এটার একটা বৈশ্বিক দিক আছে, দ্যাট ইউ অল নো, যে উন্নত দেশগুলোই গেল 200 বছরে কার্বন বেসড ইকোনমি তৈরি করে তাদের অর্থনীতিকে উন্নত করেছে, তাদের জীবনমান ভালো করেছে। আর দরিদ্র দেশগুলো, বিশেষ করে আফ্রিকা এশিয়ার দেশগুলো, তাদের এটার প্রতিফল বেশি ভোগ করতে হচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে ফলাফল ইন টার্মস অফ ইম্প্যাক্ট অন সোসাইটি, ইকোনমি, এগ্রিকালচার, ফুড, সেইগুলো এই দরিদ্র দেশের উপর পড়ছে। তো এটাও একটা অন্যায্যতার ব্যাপার। অর্থাৎ যারা সমস্যাটা তৈরি করেছেন তাদের থেকে যারা সমস্যা তৈরি করেননি তাদের উপর এটার প্রতিফল বা খারাপ প্রভাবগুলো বেশি। সো দিস ইজ অ্যানাদার ইন্টারন্যাশনাল ডাইমেনশন অফ ক্লাইমেট ইনজাস্টিস। একটা বলা হচ্ছে উইদিন সোসাইটিও এটা আছে। ধরা যাক বাংলাদেশ, এখানের একটা অংশের মানুষ যারা সমৃদ্ধশালী ধনী, তারা কিন্তু প্রচুর কার্বন এমিশন করছেন, হ্যাঁ, উন্নত দেশের ধনীদের মতোই, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করে। আর 90% মানুষ যারা এই কার্বন উদ্গীরণ কম করছে, তারাই কিন্তু এটার ফলাফল বেশি ভোগ করছেন। আমাদের যে বিভিন্ন প্রতিবেশ অঞ্চল রয়েছে, কোস্টাল এলাকা, নদী ভাঙ্গন অঞ্চল, উত্তরের ড্রাউট প্রন এরিয়া অথবা হাওর বেসিন, সেইখানে আমাদের দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, দরিদ্র মানুষ অথবা ইকোনমিক্যালি যারা লো ইনকাম পিপল, তারাই কিন্তু এই অন্যায্যতার শিকার বেশি হচ্ছেন। আবার ইন্টারসেকশনালিটির কথা বলা হয়েছে, যে উইদিন পপুলেশন, ইভেন উইদিন উইমেন, নারীদের মধ্যে নানা বর্গ আছে। হ্যাঁ, তাদের মধ্যে উইডো উইমেন রয়েছে, তাদের মধ্যে ট্রান্সজেন্ডার রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে আদিবাসী মহিলা রয়েছে। এরা কিন্তু মেইন স্ট্রিম যে নারী, তাদের থেকে বেশি ক্ষতির শিকার হন। অথচ এনাদের কার্বন উদ্গীরণ বা জিএইচজি এমিশন এর ক্ষেত্রে অবদান খুবই নগণ্য। সেই জন্য বলা হচ্ছে vast majority of the poor and women, not only in Bangladesh, across the developing countries, they are innocent victim of global climate change. এবং সাম্প্রতিক আইপিসিসির গবেষণায় বেরিয়ে আসছে যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ, আজকে 800 কোটি লোক আছে, তার মধ্যে 4 বিলিয়ন পিপল আর অ্যাট হাই রিস্ক অফ ক্লাইমেট চেঞ্জ, এবং ক্লাইমেট চেঞ্জে যে মাল্টিপল হ্যাজার্ডস রয়েছে সেটার বিপন্নতায় পড়ছে। কেন পড়ছে আমরা পরের কয়েকটা স্লাইড যদি দেখি, সেখান থেকে এটা স্পষ্ট হবে। আবার বাংলাদেশের দিকে যখন আমরা নজর দিব, তখন আমাদের যে বিভিন্ন প্রতিবেশ অঞ্চল আছে, ক্লাইমেট হটস্পটস রয়েছে, সেইখানে এই প্রান্তিক জনগোষ্ঠী অথবা আমরা বলছি মার্জিনালাইজ পিপল, যাদের সংখ্যা বেশি, তারাই কিন্তু জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত মোকাবেলা করতে পারছে না, বিপন্ন হয়ে পড়ছেন। আমার মনে হয় পরের আলোচনাগুলো আমার জন্য যথেষ্ট সহজ। আগের যে বিষয়টা আমি বললাম একটু আমার জন্য কমপ্লেক্স, কিন্তু এখানে আপনাদের দিক থেকে যারা রয়েছেন, রিবের গবেষক এবং যারা জেন্ডার ইকুইটি, জেন্ডার জাস্টিস নিয়ে কাজ করেন, এই আগের আলোচনায় কন্ট্রিবিউট করতে পারবেন। পরের আলোচনাটা আমার জন্য সহজ, আমি একটু দ্রুত পার হব। আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট বলেছে যে যেহেতু এমিশনটাকে আমরা কমাতে পারি নাই, এখন এই সময় হাইয়েস্ট এমিশন অফ দ্য হিউম্যান হিস্ট্রি অফ কার্বন অ্যান্ড আদার জিএইচজি, যে কারণে এই প্যারিস এগ্রিমেন্টের যে লক্ষ্য ছিল বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে সীমিত রাখা, সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। বিজ্ঞানীরা বলছে উই আর নট অন ট্র্যাক টু লিমিট টেম্পারেচার রাইজ উইদিন 1.5 ডিগ্রি সেলসিয়াস। এটা যখন বলেছে 22 সালে, আপনারা জেনে খুশি হবেন না, নিশ্চয়ই এটা নিয়ে আতঙ্কিত হবেন। 2024 সালের জানুয়ারিতে বিজ্ঞানীরা যে প্রতিবেদন বের করেছে, ডাব্লিউএমও অ্যান্ড আদার্স, সেখানে তারা দেখিয়েছেন যে অলরেডি 2024-এর জানুয়ারিতে গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার 1.5 ডিগ্রি ক্রস করেছে, অর্থাৎ এখন 2 ডিগ্রির দিকে এগোচ্ছে। এবং বিজ্ঞানীরা অনুমান করছেন এটা 2050 সালের মধ্যে 2.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যদি আমরা এই জিএইচজি এমিশন না কমাই, বিশেষ করে উন্নত দেশগুলো এবং নিউলি এই যে নতুন অর্থনীতিতে সমৃদ্ধ হওয়া দেশগুলো, চায়না, ব্রাজিল, এরা যদি এখানে এমিশন না কমায়।
তবে এখানে আবার আসার কথা আছে যে এই 1.5 ডিগ্রি 2 ডিগ্রিতে উঠে গেলেও, যেহেতু দিস ইজ এ হিউম্যান ইন্ডিউসড ক্লাইমেট চেঞ্জ, মানুষ যদি তার কর্মকাণ্ড পরিবর্তন করে, অর্থনীতিকে ঠিক করে, ভোগবিলাসিতা এবং অতি উৎপাদন কমিয়ে দেয়, যাতে করে এমিশন কমবে, তাহলে হয়তো আস্তে আস্তে এই তাপমাত্রা 2 ডিগ্রি বা 2.5 ডিগ্রি থেকেও কমে আসবে। কিন্তু সেটা ইমিডিয়েটলি আগামীকাল হচ্ছে না, এটা হয়তো 2100 সালের শেষের দিকে গিয়ে তাপমাত্রা কমে আসবে, একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ ব্যবস্থা পৃথিবীতে আসতে পারে। কিন্তু সেটা তো এমনিতে আসবে না, সবাইকে কাজ করতে হবে, উন্নত দেশগুলোকে বেশি কাজ করতে হবে, আমাদেরকেও কাজ করতে হবে, আমাদেরকে নৈতিকভাবে চাপ দিতে হবে, হুইচ ইজ এ কোশ্চেন অফ জাস্টিস। সেটা আমরা কম বেশি করছি। কিন্তু আপনারা আবার লক্ষ্য করেছেন যে এই যে কোভিড যে বিপদটা আমাদের সারা পৃথিবীতে এসেছিল, সেটা এসে কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে যে আলোচনা, যে চাপ উন্নত দেশগুলোর উপর ছিল, সেটা অনেকটা স্তিমিত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর এখনকার যুদ্ধ, আমি সে আলোচনায় যাচ্ছি না। সো ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়াইড স্প্রেড, রেপিড এবং ইন্টেন্সিফাইং ইটস ইম্প্যাক্ট। যে জন্য আর একটা কথা বলছেন বিজ্ঞানীরা, যে এক্সট্রিম ইভেন্ট যে বেড়ে গিয়েছে, সেটা আরও বাড়বে। ভবিষ্যতে বলা হবে দিজ আর নিউ নর্মাল। বন্যা বেশি বেশি হবে, সাইক্লোন একটার পর একটা আসবে, হিট স্ট্রেস এখন অনেক বেশি আমাদের দেশেও, সাউথ এশিয়ায়। আমরা লক্ষ্য করেছি গেল 2-3 বছর আগে একই বছরে 4টা বন্যা হয়েছে বাংলাদেশে, 4 স্পেল, একটার পরে একটা ঘূর্ণিঝড় এসছে। সো কোনো কোনো অঞ্চল আছে বাংলাদেশের যেটা মাল্টি ক্লাইমেট হ্যাজার্ডসের মধ্যে পড়ে গেছে, একটা দুর্যোগ যায় তো আরেকটা দুর্যোগ আসে। সো মানুষ তার যে জীবন জীবিকা উৎপাদন, সেটাকে দাঁড় করাতে পারে না, এক অবস্থা থেকে আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আর একটা কথা বলেছেন বিজ্ঞানীরা, যে ক্লাইমেট চেঞ্জ তো আর দূরের ব্যাপার না, আগামীকাল হবে না, এখনই হচ্ছে। ইট ইজ এভরিহোয়ার, এভরি ডে, ফ্রম দ্য বটম অফ দ্য সি টু দ্য টপ অফ দ্য হিল, আপনারা এর ফলাফল দেখতে পারেন। এবং সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠী, তারা বেশি ক্ষতির শিকার হচ্ছে, কারণ তাদের এটাকে বোঝার ক্ষমতা বা মোকাবেলা করার ক্ষমতা কম। রিজন হিসেবে যদি দেখি, তাহলে সাউথ এশিয়া, আফ্রিকা, এখানে এর প্রভাব বেশি পড়ছে। এবং আমি আগেই যেটা বলেছিলাম, যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ মাল্টিপ্লায়ার অফ রিস্ক, যেটা আমাদের আগের যে সমস্যাগুলো, দারিদ্র্য, অসমতা, খাদ্য নিরাপত্তাহীনতা, পানির সংকট এবং জেন্ডার ইনইকুইটি, যেটাকে বাড়িয়ে দিচ্ছে। 2020 সালের একটা প্রতিবেদন এসেছিল ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত বিজ্ঞানীদের, যেখানে তারা দে রেইজ 10 ইনসাইট অফ সায়েন্স অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তার মধ্যে একটা আমাকে খুব আতঙ্কিত করেছিল, যেটাকে বলা হচ্ছে সোশ্যাল টিপিং পয়েন্ট ইজ ইভিডেন্ট। অর্থাৎ আমরা যেমন ইকোলজিতে টিপিং পয়েন্ট দেখি, ফর এক্সাম্পল আমাদের বুড়িগঙ্গা নদী এত দূষিত হয়েছে যে এটা টিপিং পয়েন্ট পার করেছে। এটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, যে পানিতে অক্সিজেন থাকবে, যেখানে মাছ থাকবে, যেখানে মানুষ গোসল করতে পারবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নিয়ে আসা খুবই কঠিন হবে। যদি আজকের থেকে আমরা চেষ্টা করি, হয়তো 100 বছর লাগবে এই ইকোলজিক্যাল টিপিং পয়েন্ট থেকে নদীকে বাঁচাতে। বিজ্ঞানীরা বলছে সোসাইটির ক্ষেত্রে এরকম টিপিং পয়েন্ট অলরেডি দেখা যাচ্ছে আফ্রিকায়, যেখানে খাদ্যাভাব, স্বাস্থ্যহানি এবং সোশ্যাল কনফ্লিক্ট এত বেড়ে গিয়েছে যে সমাজে মানুষ আর সহাবস্থান করতে পারছে না, তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, ফুড নিয়ে রায়ট হচ্ছে। সো এইগুলোকে ওনারা বলছে আর্লি সিমটম অফ সোশ্যাল টিপিং পয়েন্ট, অর্থাৎ সমাজ ভেঙে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই সমাজকে আবার আগের জায়গায় শান্তি সহাবস্থানে নিয়ে যাওয়া অনেক কঠিন হবে। সো এইগুলো যাতে না হয়, সেই জন্যই এই আলোচনা। এবং সেখানে জলবায়ু পরিবর্তনের তো নানা রকমের এটা মোকাবেলা করার কৌশলের কথা বলা হচ্ছে, এমিশন রিডাকশনের কথা বলা হচ্ছে, অ্যাডাপ্টেশনের কথা বলা হচ্ছে, প্রযুক্তি এবং ফিনান্স। একই সাথে বলা হচ্ছে যে এগুলো একটা জাস্ট ট্রানজিশনের পথে যেতে হবে, অর্থাৎ শুধু অর্থনৈতিক উন্নয়ন করলে হবে না, সেই উন্নয়নটা, অর্থনৈতিক উন্নয়নটা ইকুইটি ভিত্তিক হতে হবে, সমাজের মধ্যে অসাম্য বা বৈষম্য তৈরি করবে না, নারী পুরুষের মধ্যে অসাম্য তৈরি করবে না, এবং এটাকে শুধু এনার্জির প্রোডাকশন এবং রিনিউয়েবলের যেটা গেলেই হবে না, ক্লিন এনার্জি দিতে হবে এবং জেন্ডার জাস্টিসের দিকে এগোতে হবে। এই জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিস নিয়ে আপনারা জেনে খুশি হবেন যে
ইউএনএফসিসির আওতায় যে কনফারেন্স অফ দ্য পার্টি হয় 2022-23-এর দিকে বা 24-এ ইজিপ্টে যখন হয়েছিল COP27, এবং তারপরে দোহায় হলো COP28। এখানে এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে। নারীর উপর যে বিপন্নতা বাড়ছে এবং জাস্ট ট্রানজিশনের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ওখানে আম, একজন খুবই গুরুত্বপূর্ণ বক্তা এসেছিলেন, আমরা ওনার নামটা মনে করছি। তিনি বলেছেন জাস্ট ট্রানজিশন ইজ নট এ জাস্ট ট্রানজিশন। এটাকে অবশ্যই অর্থনৈতিক ন্যায্যতা এবং নারী পুরুষের সমতা এবং লেবার রাইট, এই বিষয়গুলোর আলোকে দেখতে হবে। শুধু একটা এনার্জি এবং প্রোডাকশন কেন্দ্রিক যে আলোচনা, ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনের অংশীদার যারা লেবার, এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নারীদের এই ট্রানজিশনের, ইকোনমিক ট্রানজিশনের ভেতর দিয়ে তাদের চাকরিচ্যুতি হতে পারে, সেই সমস্ত ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। সো জাস্ট ট্রানজিশন ইজ নট এ ট্রানজিশন অফ ইকোনমি অর সোসাইটি উইথ ইকুইটি অ্যান্ড জাস্টিস, সেটাকে এনশিওর করতে হবে। এখন এটা আমরা কথায় যতটা সহজে বলতে পারছি, আপনারা জানেন যে এইটার নীতি, এটার প্রয়োগ অনেক কঠিন। আমি এই জলবায়ু পরিবর্তনের যে বিজ্ঞানগত কারণ, সেটাকে একেবারে সংক্ষেপে একটু আমি বলে যাচ্ছি যে কেন এটার সমাধান আমরা দেখছি না বা হচ্ছে না, আশঙ্কার দিকটা কি। আইপিসিসি দেখিয়েছে যে এমিশন রিডাকশন যেটা আগে তো হয়েছেই, এই যে 2000 সালের আগের থেকে, কিন্তু 1990 অনওয়ার্ড 2020 সাল পর্যন্ত আপনারা দেখছেন যে এই যে কয়েক রকমের রং দেওয়া আছে, এই জিএইচজি, গ্রিন হাউস গ্যাস যেগুলো, তার মধ্যে কার্বন এবং অন্যান্য কতগুলো রয়েছে, এগুলো বেড়েই চলছে। এবং কার্বনের যে কন্ট্রিবিউশন এই 2020 সাল পর্যন্ত, সেটাও দেখা গিয়েছে 64%। তার আগে 10-এ ছিল 65%। তো গেল 10 বছরের চেষ্টায় 1% কমেছে, কিন্তু অন্যগুলোর খুব একটা কমে নাই। আর আশঙ্কার ব্যাপার হলো এই ওয়ার্মিং পটেনশিয়াল কার্বনের থেকে অন্যগুলো অনেক বেশি। তাহলে ওগুলোর যদি পরিমাণ কমও থাকে বাতাসে, কিন্তু সেটা কার্বনের থেকে কোনোটা 10 গুণ বেশি ওয়ার্মিং করতে পারে, কোনোটা 20 গুণ, কোনোটা 100 গুণ। এবং বাতাসে এগুলো অনেক বছর থাকতে পারে। কার্বন হয়তো 100 বছর থাকবে, কিন্তু অন্যগুলো 1000 বছর থাকতে পারে। সেই আশঙ্কার কথা বিজ্ঞানীরা বলেছে। সো এমিশনটাকে কমানোটা জরুরি। যত এমিশন বাড়বে, ততই টেম্পারেচার বাড়বে। এখানে 1000 বছরের টেম্পারেচারও দেখানো যায়, কিন্তু আমরা এখানে খুব অল্প, এই 150 বছরের টেম্পারেচার একটি ট্রেন্ড দেখতে পাচ্ছি। 1850 সাল থেকে 1900 সাল, 1900 সালের পরে এটা সারা পৃথিবীতে যেহেতু উৎপাদন এবং কার্বন ভিত্তিক উৎপাদন বেড়েছে, এই এভারেজ টেম্পারেচারও বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে 2020 সালে আপনার বেস সিচুয়েশন থেকে প্রায় 1 ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। এটা 20 সালের হিসাব। আর আমি যেটা বললাম 24 সালে অলরেডি 1.5 ডিগ্রি বেড়ে গিয়েছে। বলা হচ্ছে এই শতাব্দীর শেষে বা মাঝামাঝি গিয়ে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। তো 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় যে ফলাফল আমরা দেখছি মানুষের উপর, অর্থনীতির উপর, প্রতিবেশীর উপরে, 1.5 বা 2 ডিগ্রি যখন বেড়ে যাবে, এটার নেতিবাচক প্রভাব আরো ব্যাপকভাবে আসবে। আমার পরের কয়েকটা স্লাইডে সে ব্যাপারে সংক্ষেপে আমরা দেখতে পাবো। তাহলে একদিকে কার্বন ইমিশন বাড়ছে, সেটা থেকে টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়লে অনেক কিছু হচ্ছে, বৃষ্টিপাতের ধরন পাল্টে যাচ্ছে, বন্যা বেশি হচ্ছে, খরা বেশি হচ্ছে, আবার গ্লেশিয়ার মেল্ট করে সি লেভেল রাইজ হচ্ছে। তো আমি অন্যগুলো যাচ্ছি না, যেহেতু বাংলাদেশ একটা উপকূল, সমুদ্র উপকূলের দেশ। এখানে সমুদ্রপৃষ্ঠ কি পরিমাণ বাড়বে, আর সেটা বাড়লে আমাদের ক্ষতি কেমন হবে, এই ব্যাপারে আমি সংক্ষেপে একটু বলতে চাই। যে এই যে সি লেভেল রাইজের যে ট্রেন্ড রেখা এখানে দেখানো হয়েছে, বলা হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল যদি হয়, তাহলে প্রায় 1-2 মিটার সমুদ্র উঁচু হয়ে যেতে পারে এই শতাব্দীর শেষে। খুবই ভয়াবহ। তখন হয়তো বাংলাদেশের অর্ধেক ওই সমুদ্রের অ্যাক্টিভ টাইডাল জোনে পড়ে যাবে। প্রতিদিন জোয়ার ভাটা হবে, উঁচু জোয়ার, লবণ পানি এসে যাবে। আর একটা কনজারভেটিভ চিন্তাভাবনা আছে যে মানুষ তো আর এভাবে বসে থাকবে না। বিজ্ঞানীরাও বলছে, সরকার এবং অন্যান্য যে অ্যাক্টার্স আছে তারাও কাজ করবেন। সো অতখানি হয়তো তাপমাত্রাও বাড়বে না, তাপমাত্রা
দুইয়ের মধ্যে থাকবে। সো গ্লেশিয়ার মেল্টিংও কম হবে, আর সমুদ্রের উচ্চতা হয়তো 1 মিটারের কাছাকাছি যাবে এই শতাব্দীর শেষে। কিন্তু 1 মিটারও যদি বাড়ে, সেটা সারা পৃথিবীর জন্য যেমন বিপদ, আমাদের দেশের জন্য বিপদ। বলা হচ্ছে অনেকগুলো দ্বীপ আমি রাষ্ট্র আমি সেগুলো একটু হারিয়ে যাবে। বিজেন্দ্র, হ্যাঁ জি, আমি বলুন একটু ম্যাডাম, বলুন, অনুরোধ করছি দ্রুত আর এগোতে। একটু একটু সংক্ষেপ করতে, কারণ আমাদের সময়ের ব্যাপার একটা আছে। হ্যাঁ, ওকে, আইল ফলো ইউর রুল। আপনি তাহলে আরো এটা একটা আরো দশ আশঙ্কার মিনিট ব্যাপার। আরো 10 মিনিট আপনি বলেন, তারপর। দেখা যাক, আইল ট্রাই টু ফিনিশ ইট উইদিন নেক্সট 10-12 মিনিটস। সো এটা একটা হয়তো অনেকের জানা, তবু আমি বললাম যেহেতু বারি স্যার বলেছেন যে উনি এগুলো একটু বুঝতে চান, তো সহজে আমি বলার চেষ্টা করেছি। এখন এই যে তাপমাত্রা বৃদ্ধি এবং অন্যান্য যে প্রপঞ্চ জলবায়ু পরিবর্তনের, ইনক্লুডিং সি লেভেল রাইজ, সেটা ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে। এবং এইখানে দেখেন যে বিভিন্ন আম, অঞ্চল যেগুলো রয়েছে, এশিয়া, আফ্রিকা, আদার্স, সেখানে এর তীব্রতা, যেগুলো খুব ডিপ ইয়ে করা, ওখানে অনেক বেশি হবে। যেগুলো একটু কম হবে সেখানে হালকা এই বুলেটগুলো দেওয়া হয়েছে। তো সব অঞ্চলে এগুলোর প্রভাব পড়ছে, সাউথ এশিয়ায়, বাংলাদেশেও পড়বে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো হিউম্যান সিস্টেমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের পানি প্রাপ্যতা, খাদ্য নিরাপত্তা, হিউম্যান হেলথ, বিশেষ করে নারীদের স্বাস্থ্য খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে তাপমাত্রা বৃদ্ধির কারণে, হিট স্ট্রেস অ্যান্ড দেন লবণাক্ততা, অন্যান্য কারণে। অ্যাট দ্য সেম টাইম সেটেলমেন্ট, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে হিউম্যান ডিসপ্লেসমেন্ট, ক্লাইমেট রিফিউজি, এটা একটা বড় সমস্যা, অলরেডি এটা চলছে। এবং সেখানেও জেন্ডার রিলেশন একটা বড় কনসার্ন, অর্থাৎ যখন পরিবার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেখানে নারী, কন্যা, শিশুরা বেশি বিপন্নতার শিকার হয়। যাওয়া আসার পথে হয়, আবার যখন নতুন একটা জায়গায় আসে, বিশেষ করে আমাদের মতো দেশে বস্তিতে যখন থাকে, তখন নারী এবং শিশুদের উপর এর প্রভাব অনেক বেশি পড়ে। জেন্ডার বেসড ভায়োলেন্স এর শিকারও ওনারা বেশি হন। বাংলাদেশের কথা আমি মনে হয় এতক্ষণে বলেই ফেলেছি, তবুও সংক্ষেপে বলা যায় যে যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের উত্তরে হিমালয়, ওখানে কোনো পরিবর্তন আমাদের বাংলাদেশকে বন্যা এবং অন্যান্য সমস্যার মধ্যে ফেলে দেয়। বঙ্গোপসাগর, যেটা একসময় ওয়াজ সোর্স অফ রিসোর্স, মেরিন রিসোর্সের ছিল, এখন লবণাক্ত পানি এবং ঘূর্ণিঝড় আমাদেরকে প্রতি বছর বিপদগ্রস্ত করে। বড় বড় নদীগুলো এখন আহ, বন্যা এবং অন্যান্য নদী ভাঙনের ব্যাপারগুলো ঘটায়। ন্যাচারাল ডিজাস্টার বেশি বেশি হয়, কিন্তু আমাদের জনসংখ্যার একটা বড় অংশ দরিদ্র, এবং দারিদ্র্যও বেড়ে যাচ্ছে। আপনারা কিছুদিন আগের যে প্রতিবেদনগুলো দেখেছেন, কোভিডের কারণে দারিদ্র্য বেড়েছে। গেল 1.5 বছরের যে অন্তর্বর্তী সরকার, তাদের যে আম, কি বলা যায়, যে প্ল্যানিং এর অভাব এবং অর্থনীতির দিকে নজর না দেওয়া, সে কারণে দারিদ্র্য বেড়েছে। আর জলবায়ু পরিবর্তন এসে এই দারিদ্র্যকে আরো তীব্রতর করে দিচ্ছে। আর আমাদের দেশের এই দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কিন্তু প্রকৃতি নির্ভর, অনেক সম্পদ, আপনার পানি, মৎস্য সম্পদ, বন সম্পদ, তার উপর নির্ভরশীল। এবং বিজ্ঞানীরা বলছে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট এই সমস্ত ন্যাচারাল রিসোর্সকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। সুতরাং সেটা থেকে দরিদ্রদের জীবন জীবিকাও ঝুঁকির মুখে পড়ে। এখন আমরা দেখেছি যে অনেক গবেষণায় দরিদ্র নারী, সব নারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত না, সেই কারণে ইন্টারসেকশনালিটির কথা বলা হচ্ছে। শিশু এবং এল্ডারলি পিপল, পিপল উইথ ডিসেবিলিটি, তারপরে যারা চরে বাস করেন, যারা হাওরে বসবাস করেন, উপকূলে, তারা বেশি ক্ষতিগ্রস্ত। কেন? দে আর ভেরি এক্সপোজ টু দি ক্লাইমেটিক হ্যাজার্ডস, এবং তাদের সেন্সিটিভিটি ইজ ভেরি হাই, তারা এগুলোকে মোকাবিলা করতে পারে না, বিকজ তাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি কম রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেগুলো দিয়ে অ্যাডাপটিভ ক্যাপাসিটি বাড়ানো যায়, সেটা হলো নলেজ, অ্যাওয়ারনেস, সেখানেও তাদের অভিজ্ঞতা কম, এবং আর্লি ওয়ার্নিং ওনারা পান না। স্থানীয় সরকারের দায়িত্ব ছিল এই মানুষগুলোকে সক্ষম করে তোলা। স্যাডলি স্থানীয় সরকারও যথেষ্ট দায়বদ্ধ না, এবং এনাদেরকে প্রয়োজনীয় জ্ঞান, তথ্য, উপাত্ত দিয়ে তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস অথবা নারী বান্ধব জলবায়ু অভিযোজনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, যে কারণে ঝুঁকি বিপন্নতা দিন দিন বাড়ছে। এখানে আরেকটা আইপিসিসির একটা বিশ্লেষণ রয়েছে, কেন people with different age, ইকোনমিক ক্লাস, এথনিসিটি বেশি বিপন্ন। হ্যাঁ, এখানে ওনারা দুটো
রেখা দেখিয়েছেন। একদিকে হলো ক্যাপাসিটি, যেটাকে রেজিলিয়েন্স বাড়ানোর উপায় মনে করা হয়, অন্যদিকে লেক অফ ক্যাপাসিটি, যেটা মাল্টি হ্যাজার্ড এবং ভালনারেবিলিটির দিকে নিয়ে যায়। তাহলে সমাজের একটা ক্ষুদ্র অংশ, দে আর প্রিভিলেজড হ্যাভিং অল সর্ট অফ ক্যাপাসিটিস অ্যান্ড অপরচুনিটিস, যাদের রেজিলিয়েন্স বেশি থাকায় ঝুঁকি খুবই কম। অন্যদিকে আমরা দেখছি বেশিরভাগ মানুষ মার্জিনালাইজ, দরিদ্র, এর মধ্যে নারীরা রয়েছেন, তারাই কিন্তু তাদের ক্যাপাসিটি কম থাকায়, অ্যাডাপটিভ ক্যাপাসিটি, তারা এই মাল্টিপল হ্যাজার্ডসের মধ্যে পড়ে যায় এবং বিপন্নতার মধ্যে রয়েছে। সো এই চ্যালেঞ্জটা মোকাবেলা সরকারও করার চেষ্টা করছেন, এনজিওজ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও করছেন। এইখানে জেন্ডার ভালনারেবিলিটির কিছু কারণের কথা বলা হয়েছে, এগুলো কম বেশি আপনারা জানেন, যে এটা একটা সোশ্যালি কনস্ট্রাক্টেড পরিস্থিতি, যেখানে নারীর অধস্তনতা রয়েছে, অ্যাক্সেস নাই রিসোর্সে, একটা সাবঅর্ডিনেট পজিশন থেকে ইন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি তারা যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতার সাথে প্ল্যানিং এবং ডিসিশন মেকিংয়ে অংশগ্রহণ করতে পারে না। তাদের মোবিলিটি কম আছে, অথরিটি নেই, এবং অ্যাক্সেস টু রিসোর্স অ্যান্ড সার্ভিস, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা পায়, অনেক ক্ষেত্রে দে আর ডিনাইড অফ দ্য রাইট, যে কারণে তাদের বিপন্নতা বেড়ে যায়। এখানে ইকোনমিক ইনইকুয়ালিটির কথা বলা হয়েছে। আমরা যদি রেসপন্সের কথায় আসি, যেটা আজকের আলোচনার একটা মুখ্য দিক, গ্লোবাল রেসপন্স কিন্তু রয়েছে। সেই 92 সাল থেকেই এজেন্ডা 21 হয়েছে, রিও ডিক্লারেশন হয়েছে, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, ইউএনএফসিসি, এবং ডেজার্টিফিকেশনের উপরে যে কনভেনশনগুলো হয়েছে, এগুলো কিন্তু একটা আর একটার সাথে যুক্ত। তো গ্লোবাল পলিসি আছে, সেই অনুসারে আমাদের ন্যাশনাল পলিসি স্ট্র্যাটেজিও তৈরি হয়েছে। আমরা এগুলো একটু দেখব, তার সক্ষমতার দিক কি আছে, এগুলো আমরা আর বলছি না এখন, যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে। তবে ইউএনএফসিসির 4টা যে কাজের ক্ষেত্র, মিটিগেশন, অ্যাডাপ্টেশন, ক্যাপাসিটি বিল্ডিং উইথ টেকনোলজি অ্যান্ড ফিনান্স, সেটা নিয়ে আগেও আলোচনা ছিল, এখনও আলোচনা হয়েছে। কোথাও সামান্য অগ্রগতি আছে, কিন্তু যথেষ্ট অগ্রগতি নাই ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, যেখানে ভালনারেবিলিটিস টু হাই। এই প্যারিস এগ্রিমেন্টে এসেও এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং তখন টার্গেটগুলোকে নতুন করে চিহ্নিত করা হয়েছে। এখানে নারীর উপরে যে বিপন্নতা আছে, অসম বিপন্নতা, সেগুলো প্যারিস এগ্রিমেন্টে আলোচনায় এসছে, এবং গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন চিহ্নিত করা হয়েছে ওখানে। সেগুলো এখনো শেষ হয়নি, কেবল আলোচনায় ছিল, ওগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। ইন্ডিকেটর তৈরি হচ্ছে, যেখানে জেন্ডার ভালনারেবিলিটি দূর করার জন্য ইন্ডিকেটর নেওয়া হয়েছে। আমরা আইপিসিসির কথাও বলেছি। আইপিসিসির এখনকার যে প্রতিবেদন, সেখানেও কিন্তু জলবায়ু পরিবর্তনের যে নারীর বিপন্নতা, অন্যায্যতা, সেগুলোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে এই জেন্ডার রেসপন্সিভ এবং ইন্টারসেকশনালিটি, এগুলোকে নিয়ে আমাদেরকে এই নারী পুরুষ এবং অন্যান্য যে দুর্বল অংশ আছে সমাজের, তাদের বিপন্নতা দূর করতে হবে, যে জন্য জেন্ডার ভালনারেবিলিটি অ্যানালাইসিস দরকার, ইন্টারসেকশনালিটি লেন্স দিয়ে দেখতে হবে, এবং নারীর যেখানে সম্পৃক্ততা বেশি, বিশেষ করে পানি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং লাইভলিহুড, সেইখানে নারীর অংশগ্রহণের মাধ্যমেই এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমেই লোকাল লেভেল অ্যাডাপ্টেশন প্ল্যান করতে হবে। এই প্ল্যানে তাদের বাস্তবায়নের অংশগ্রহণ দিতে হবে, এবং নারীরা যেন লিডারশিপ নিতে পারে ফর প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, সেই জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। কপে আলোচনা হচ্ছে, আমি আর এটাকে রিপিট করছি না। সর্বসাম্প্রতিক যে আলোচনাটা ছিল, এই COP23 বেলেম, সেখানে জেন্ডার অ্যাকশন প্ল্যানকে সম্প্রসারিত করা হয়েছে। আগে থেকে যে লিমায় 5টা পিলার ছিল, সেই পিলারের প্রেক্ষিতেই এই জেন্ডার অ্যাকশন প্ল্যানকে সম্প্রসারিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5টা পিলারের মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং, নলেজ অ্যান্ড কমিউনিকেশন, সেটাকে সম্প্রসারিত করা হবে। জেন্ডার ব্যালেন্স, পার্টিসিপেশন, উইমেন্স লিডারশিপের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোহেরেন্স ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিসের কথা বলা হয়েছে। জেন্ডার রেসপন্সিভ ইমপ্লিমেন্টেশন এবং মিনস অফ ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে, এবং মনিটরিং, রিপোর্টিংয়ের কথা বলা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশে ন্যাপ করা এবং ন্যাপ পরবর্তী যে ক্লাইমেট জেন্ডার অ্যাকশন প্ল্যান করা হয়েছে, সেখানে কিন্তু লিমার যে প্রিন্সিপালস, ওটাকে ভিত্তি করে করার চেষ্টা করা হয়েছে। সো দ্যাট ইজ সাম সর্ট অফ কি বলবো, অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ ইন টার্মস অফ
লোকালাইজেশন অফ গ্লোবাল পলিসিস, কিন্তু প্র্যাকটিসে দুর্বলতা আছে আমরা জানি। আমরা যদি জলবায়ু সংক্রান্ত নীতি কৌশলের কথা বলি তাহলে এইগুলোকে সামনে নিয়ে আসতে হবে, যেটা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ, এনডিসি ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন, অ্যাডাপটিভ সোশ্যাল প্রোটেকশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন প্ল্যান যেখানে এসওডির কথা আছে, আবার সাম্প্রতিককালে যেটা হয়েছে বিসিসি জিএপি। সো বিসিসি এসএপি যেটার বাস্তবায়ন হচ্ছে, এটি বেশ আগের থেকে প্রণীত হয়েছিল 2008 সালে, পরে 2009-এ এটা রিভাইজ করা হয়েছে। আমরা যদি জেন্ডার লেন্স দিয়ে দেখি, আপনারা তো আপনারা মানে আমরা যারা গবেষক, আমরা 3-4 ভাবে দেখতে পারি এই পলিসিটা কি জেন্ডার ব্লাইন্ড, এটা কি জেন্ডার সেন্সিটিভ, এটা জেন্ডার ট্রান্সফরমেটিভ কিনা। তো দেখা যায় যে বিসিসি এসএপি জেন্ডার ব্লাইন্ড না ওই অর্থে। এখানে 6 ধরনের যে 6 থিমেটিক অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন, সেখানে নারী বান্ধব কর্মসূচির কথা বলা আছে, কিন্তু সেটার প্রয়োগ, বাস্তব প্রয়োগের অভাব রয়েছে। ন্যাপ সাম্প্রতিককালে হয়েছে, এটাকে বলা হচ্ছে যে আপনার যদি দেখেন ন্যাপের যে ফর্মুলেশন প্রসেস এবং প্রিন্সিপাল, সেখানে দ্বিতীয়টায় বলা হয়েছে যে দিস প্রসেস শুড বি কান্ট্রি ড্রাইভেন, ফুললি পার্টিসিপেটরি, জেন্ডার রেসপন্সিভ এবং ইনক্লুসিভ। আমি কিছুটা এই ন্যাপ প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলাম। আমি দেখেছি ঘনিষ্ঠভাবে ন্যাপ প্রণয়নের যে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তারা কিন্তু নারীদের বিপন্নতা কি, তাদের অ্যাডাপ্টেশন চাহিদাগুলো কি, সেগুলো বিভিন্ন ইকোসিস্টেমে গিয়ে জানার চেষ্টা করেছে, এবং মূল যে ন্যাপের প্রতিবেদন সেখানে এটা উঠে এসছে। যদিও তখন কোভিড থাকার কারণে যতটা ওয়াইড স্কেলে এই কনসালটেশন হওয়া দরকার ছিল সেটা হয় না, কিন্তু মন্দের ভালো হয়েছে। এবং ন্যাপে অনেকগুলো যে গোল রয়েছে, অনেক না 6টা গোল আছে, সেখানে প্রত্যেকটাই কিন্তু জেন্ডার রেসপন্সিভ অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে, ওয়েদার ইট ইজ রিলেটেড টু এগ্রিকালচার অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন, অথবা লাইভলিহুড, অথবা আরবান এনভায়রনমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স, সব ক্ষেত্রেই কিন্তু নারী বান্ধব জলবায়ু অভিযোজনের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, এবং এই ক্ষেত্রে স্কোপগুলো রয়েছে। হ্যাঁ, এবং বিশেষ করে ন্যাপে ওয়াটার, ওয়াশ, হেলথ এবং এনবিএস করার ক্ষেত্রে জেন্ডার লেন্স ব্যবহার করা হয়েছে টু আইডেন্টিফাই অ্যাডাপ্টেশন অপশনস। বাট এখন চ্যালেঞ্জ হলো সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া। আমাদের মন্ত্রণালয় তো খুব বেশি বাস্তবায়ন করে না, স্থানীয় সরকারগুলো বাস্তবায়ন করে। তাদের কাছে এই বার্তাগুলো নিয়ে যাওয়া, তারা যাতে জেন্ডার লেন্স ব্যবহার করে স্থানীয় পর্যায়ে এই অভিযোজন কর্মসূচিগুলো গ্রহণ করে, সেখানে ঘাটতি আছে। আমরা দেখেছি যে ন্যাপের 23 স্ট্র্যাটেজি আছে, যার ভেতরে প্রায় 100-র উপরে প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রাম বিভিন্ন মন্ত্রণালয় করে, কিন্তু আমরা দেখেছি যে মওকা, যেটা মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, তারা কিন্তু এইখানে বেশি একটা অংশগ্রহণ করছে না। তাহলে দেশের অর্ধেক জনগোষ্ঠী বিপন্নতার মধ্যে থাকছে, নীতি কৌশলে রয়েছে, কিন্তু ওই মন্ত্রণালয় এখানে কাজ করছে না। সেখানে হয়তো তাদের দক্ষতার অভাব আছে অথবা মোটিভেশনের অভাব রয়েছে। সেগুলো নিয়ে আমরাও কথা বলতে পারি যাতে ওনারা সক্ষম হয় এবং অন্যদেরকেও সুযোগ দেয়, এনজিও, সিএসওস, টু প্রমোট জেন্ডার রেসপন্সিভ অ্যাডাপ্টেশন অ্যান্ড জেন্ডার জাস্ট ক্লাইমেট অ্যাকশন, যেগুলো ন্যাশনাল পলিসিতে রয়েছে। সেটার জন্য অর্থায়ন দরকার এবং স্পেস ক্রিয়েট করা দরকার ফর এনজিওস অ্যান্ড সিভিওস। এখানে আমি একটু বলে রাখতে চাই যে আমাদের দেশে যে আন্ডার দ্য ক্লাইমেট ট্রাস্ট যে জলবায়ু অর্থায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেটা 2 ভাগে বিভক্ত ছিল। 90% সরকারের মন্ত্রণালয় বিভাগগুলো এটা অ্যাক্সেস করতে পারে, বাস্তবায়ন করতে পারে, আর মাত্র 10% ছিল দ্যাট ওয়াজ ম্যানেজড বাই পিকেএসএফ। এটা দিয়ে 2-3 বছর কিছু ভালো কর্মসূচি এসেছিল, যেখানে নারী বান্ধব অভিযোজনেরও ব্যাপার ছিল, কিন্তু পরবর্তীকালে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু ট্রাস্টের আওতায় এই জলবায়ু অর্থায়ন হয় সরকারের, সেটা যথেষ্ট না। আমার মনে হয় এটা আমাদের স্কোপটাকে সীমিত করে দিয়েছে। বিশেষ করে এনজিও, সিএসএস, উইমেন লেড অর্গানাইজেশন, তারা আগে যে সুযোগগুলো পেত দেশের সরকারি অর্থায়নের সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে।
এক্সকিউজ মি, আই গট সাম ব্যাড কোল্ড। আমার মনে হয় এই বিসিসি এসএপি সম্পর্কে একটু কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আমি বলেছি যে বিসিসি এসএপি কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ। আমরা যে সিডো সনদ স্বাক্ষর করেছি, বেইজিং ডিক্লারেশন রয়েছে, ওই প্রিন্সিপালের ভিত্তিতেই কিন্তু এই জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে, এবং সেখানে লিমার যে আম, 5টা পিলার, ওটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের একটা ডায়াগ্রামে এখানে 6 রকমের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম 3 ধরনের কর্মসূচি রিলেটিং টু, যেখানে নারীর অংশগ্রহণ বেশি থাকবে, তার লাইভলিহুড এবং রিস্ক রিডাকশন করতে পারবে থ্রু এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, লাইভলিহুড, ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ওয়াশ। আবার নিচের যেগুলো বলা হচ্ছে কর্মসূচি, সেখানে নারীর ক্ষমতায়ন, বিশেষ করে তার লিডারশিপ, নলেজ কমিউনিকেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমি জানি না এই নিচের ব্যাপারে সরকারের দিক থেকে খুব বেশি কর্মসূচি আছে কিনা, কিন্তু এটা আমরা গর্বের সাথে বলতে পারি উইমেন লিডারশিপ, নলেজ এবং ক্যাপাসিটি নিয়ে এনজিওরা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে। এখন জলবায়ু পরিবর্তনের আওতায় যে এগুলো রয়েছে, সেগুলো অনেক সময় হয়তো আমাদের উইমেন লেড এনজিওরা জানে না। এই কাজগুলো তাদের অংশগ্রহণ করা দরকার, তাহলে সরকারকে সাথে নিয়ে আমরা হয়তো নারীর যে অসম বিপন্নতা সেটাকে কিছুটা কমাতে পারবো এবং তাদের রেজিলিয়েন্সের দিকে এগোতে পারবো। আমরা কিছু লিমিটেশনসের কথা জানি, যে এই পলিসি ভালো হলেও কিছুটা ভালো, আমরা বলছি না যে খুব স্বয়ংসম্পূর্ণ, এর দুর্বলতার দিক রয়েছে। একটা হলো যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে এগুলো করবে, জলবায়ু পরিবর্তন অভিযোজন মিটিগেশন তো শুধু পরিবেশ মন্ত্রণালয় করবে না, অন্যান্য মন্ত্রণালয়গুলোও করবে, কৃষি, পানি, স্বাস্থ্য। কিন্তু আমরা দেখছি যে যারা প্ল্যান করবে ওই সমস্ত মন্ত্রণালয় ক্লাইমেট লেন্স দিয়ে দেখে দেখে ওই প্ল্যানিংয়ে যাওয়ার দক্ষতার অভাব রয়েছে, এক। দ্বিতীয়ত, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের অভাব রয়েছে। হ্যাঁ, এখনো তারা সেক্টরাল নিজেদের মতো করে করে, কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিযোজন তো হোলিস্টিক হতে হবে। সেইখানে এই যে আন্তঃমন্ত্রণালয় সংযোগের অভাব রয়েছে, এবং অন্যান্য যে দুর্বলতা রয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, তারপরে ক্লাইমেট ফিন্যান্স, এটা একটা বড় সমস্যা। গেল যে কপগুলো হলো, সেখানে বলা হচ্ছে এক ধরনের স্লোগান যে অ্যাডাপ্টেশনকে ডাবল করো, ডাবল অ্যাডাপ্টেশন এফোর্ট অ্যান্ড ট্রিপল ইয়ার ক্লাইমেট ফিন্যান্স বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে 100 বিলিয়ন ইউএস ডলার মোবিলাইজ করা হবে, যেটা আবার আমাদের দেশগুলোর জন্য অ্যাডাপ্টেশন মিটিগেশন আসবে। তো এখনো 100 বিলিয়ন হয় নাই। আর বলা হচ্ছে 2035 সালে গিয়ে 300 মিলিয়ন হবে, সরি বিলিয়ন হবে। কিন্তু আজকে আমরা 25-26 পার হয়ে যাচ্ছে, আরো 10 বছর পরে 300 বিলিয়ন হবে। সেটা উৎস কি, কোত্থেকে আসবে, আমরা কিভাবে পাবো, এই আলোচনাগুলো এখনো খুব কনক্রিট না। এবং বলা হচ্ছে প্রাইভেট সেক্টরের কাছ থেকে নাকি এই অর্থায়ন আনতে হবে। সো সেটা আরো দুরূহ ব্যাপার হবে বলে আমরা মনে করছি। এখন এটা গ্লোবাল পরিস্থিতি যেরকম, আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি ওরকম। আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, যে গেল যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা আপনারা জেনে আমার মতোই ক্ষুব্ধ হবেন। জলবায়ু পরিবর্তন তো থেমে নাই, এর ক্ষতি বাড়ছে। কিন্তু সিপিডির গবেষণায় দেখা গিয়েছে যে এই যে গেল বছরে যে বাজেট করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে জলবায়ু পরিবর্তনের যে খাত বা অ্যালোকেশন, এটা কমিয়ে দিয়েছে। আমরা খুব ক্ষুব্ধ যে ইউনূস স্যার এই ব্যাপারে আগের থেকেই নারী, জলবায়ু পরিবর্তন নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন, কিন্তু উনি কেন ওনার সরকার জলবায়ু পরিবর্তনের অর্থায়ন কমালো, এটার কোনো যৌক্তিকতা আমরা বুঝে পাই না। এছাড়া আরো কতগুলো জলবায়ু এই আমাদের নীতি কৌশল ভালো হলেও সেটার বাস্তবায়নের দুর্বলতা, গভর্নেন্সের অভাব আসে, এবং সহযোগিতা, সরকারের সাথে এনজিও সহযোগিতা, সেগুলোরও ঘাটতি আমরা দেখছি এই সময়। আমার মনে হয় রিপ এই বিষয়গুলো একটু সিরিয়াসলি নিবে। আমি একেবারে আমার উপস্থাপনার শেষ দিকে এসছি। তাহলে আমরা হাউ ডু উই ট্রান্সলেট দিস পলিসি, কিছুটা ভালো যেগুলো সমসাময়িক, অন্য পলিসি যেগুলো আছে সেগুলোর মধ্যে এখনো দোষ আছে, ঘাটতি আছে, ওগুলো যথেষ্ট জেন্ডার সেন্সিটিভ না। কিভাবে করব? একটা হলো জেন্ডার লেন্সকে ব্যবহার করতে হবে ফর প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অফ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এবং জেন্ডার বাজেটকে বাড়াতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে না পেলেও দেশের মধ্যে থেকে এই বাজেট আমরা বাড়াতে চাই।
যেখানে নারী কেন্দ্রিক যে কর্মসূচি আছে, অ্যাডাপ্টেশন মিটিগেশন, সেখানে অধিক অর্থায়ন হয়। আর একটা হলো নারীর যে অসম বিপন্নতা, সেগুলোর জন্য এডিশনাল এফর্ট দিতে হবে। এটা শুধু সরকার দিবে না, এনজিও, অন্যান্য উন্নয়ন সহযোগী যা আছেন তারাও দিবেন, যাতে তার যে ভার্নারেবিলিটি এবং রুট কজ অফ ভার্নারেবিলিটি সেটাকেও অ্যাড্রেস করতে হবে। আর নারী কথা থেমে গেল কেন? কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি শোনা আরেকটা যাচ্ছে। ইন্টারেস্টিং স্টেপসের কথা বলি, যে আমরা যে নারী বান্ধব করব, সেটার জন্য একটা এগ্রিড স্ট্রাকচার রয়েছে, পদক্ষেপ রয়েছে। হ্যাঁ, যেমন জেন্ডার ইনফর্ম প্রজেক্ট আইডেন্টিফিকেশন এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তাহলেই আমরা এই নারীর বিপন্নতাকে কিছুটা কমাতে পারবো। তার জন্য প্রথম দরকার জেন্ডার অ্যানালাইসিস। আমি আমার আলোচনার প্রথম দিকে কিছু একটা বলে আসছি। জেন্ডার অ্যাসেসমেন্ট, নারী পুরুষ কিভাবে অসমভাবে বিপন্ন হচ্ছে, ক্ষতি হচ্ছে, রিস্ক কার কোথায় বেশি, কার আবার সক্ষমতা বেশি আছে, নারীর সক্ষমতা কোথায় কোথায়, সেগুলোকে তুলে আনতে হবে এবং প্ল্যানিংয়ে নিতে হবে। হ্যাঁ, জেন্ডার সলিউশন বের করতে হবে। হ্যাঁ, প্রবলেম ট্রি তৈরি করা। আমার মনে হয় যারা গণগবেষণা আমরা করি এগুলো জানি। জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরি করা, এবং ইমপ্লিমেন্টেশনে যাওয়া। এই পদক্ষেপগুলো যদি নেওয়া যায়, তাহলে হয়তো আমরা ওই পলিসিগুলোকেও কম বেশি বাস্তবায়ন করতে পারবো। জাস্ট ট্রানজিশনের কথা বলা হয়েছিল, জেসি আফরোজকে এগিয়ে নেওয়া, যেখানে শুধু নারী না, অন্যান্য পিছিয়ে পড়া যে সামাজিক বর্গ রয়েছে, ইয়তরা রয়েছে, মার্জিনালাইজড কমিউনিটি রয়েছে, তাদেরকে যুক্ত করতে হবে। একদিকে তারা উন্নয়নের অংশীদার হবে এবং উন্নয়নের ফলাফলও যেন তারা পেতে পারে। নলেজটাকে বাড়াতে হবে এবং ইন্টারসেকশনালিটি লেন্স দিয়ে দেখার সুযোগ রয়েছে, সেগুলো আমরা এখনো খুব একটা দেখি না। আর এই যে অভিযোজন, সেখানে আবার অনেক কি বলা যায়, ডাইভার্সিটি এসছে চিন্তা ভাবনা এবং প্র্যাকটিসে। আগে আমরা শুধু কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশনের কথা বলতাম, এখন সেখানে ইকোসিস্টেম বেসড অ্যাডাপ্টেশন কথা বলা হচ্ছে, নেচার বেসড সলিউশন এবং জেন্ডার রেসপন্সিভ অ্যাডাপ্টেশন। এগুলোকে মিলিয়েই কিন্তু কমিউনিটি পর্যায়ে বা ক্লাইমেট হটস্পট যেগুলো আছে সেখানে কার্যক্রম বাড়ানো দরকার, উইথ গভর্নেন্স। হ্যাঁ, অর্থাৎ সরকার আপনাকে শোনা যাচ্ছে না দ্বিজেন্দা। হুম। আমরা শুনতে পাচ্ছি না। সবাই কি আস্তে শুনতে ডিজিট। পাচ্ছে কিছু? না, আমিও শুনছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। ওকে, আমার এই যে হিয়ারিং ডিভাইসের সমস্যা করেছিল। সো লাস্ট স্লাইড, আই থিঙ্ক আমরা জানি যে আমাদের প্রফেসর মেঘনা গুহ ঠাকুর তো একটা কাজ করেছেন রিবের সঙ্গে, ট্রানজিশনাল জাস্টিস। সেই ফ্রেমওয়ার্কে উনি কতগুলো পরামর্শ দিয়েছেন, অনেকগুলোর মধ্যে থেকে আমি কয়েকটাকে তুলে নিয়ে আসছি, যে আমাদের আরো অনেক গবেষণা করা দরকার ইন রিলেশন টু চেঞ্জিং প্যাটার্ন অফ ক্রপিং, এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্স কিরকম আছে সেটার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, অ্যাক্সেস অফ দ্য উইমেন অ্যান্ড পুয়ার টু ন্যাচারাল রিসোর্স, যেটা থেকে তারা রেজিলিয়েন্ট লাইভলিহুড করতে পারবে, এবং সেখানে এই জেন্ডার পার্সপেক্টিভ নিয়েই এগোতে হবে। আমাদের যে পলিসিগুলো আছে সেখানে গ্যাপ কি আছে, আমরা আজকে একটু একটু কথা বললাম, কিন্তু আরো এখানে রিগারাস গবেষণা দরকার, গ্যাপ আইডেন্টিফিকেশন করা, এবং সেখানে আমরা কিভাবে নারীর ক্ষমতায়ন করব, জেন্ডার ইকুইটি বাড়াবো, এবং হিউম্যান ডিসপ্লেসমেন্ট যাতে হচ্ছে সেটার ফলাফলটাকে অত খারাপ না হয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে এবং ইকুইটি প্রিন্সিপাল দিয়ে আমরা দেখে ইনজাস্টিস যাতে কমাতে পারি। নলেজ বাড়াতে হবে, এবং সরকারের যে নীতি কৌশল আছে, অনেকগুলো নীতি কৌশল ভালো, সেগুলো কিন্তু নারীরা বা প্রান্তিক জনগোষ্ঠী জানে না। তাদেরকে এই ব্যাপারে জানাতে হবে, তারা যেন দে ক্যান ডিমান্ড দেয়ার রাইটস এবং অ্যাক্সেস করতে পারে। আর স্থানীয় সরকারকে বেশি সক্ষম করে তুলতে হবে, তারাও যেন দরিদ্রদের অ্যাক্সেস টু ল্যান্ড, ওয়াটার, ফিশারিজ, ওয়াশ, এগুলোর ক্ষেত্রে তাদের অ্যাক্সেস বাড়ায়, যাতে করে দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠী বিপন্নতা থেকে বেরিয়ে আসতে পারে এবং তাদের রেজিলিয়েন্স বৃদ্ধি পায়। আমরা জানি যে এই যে জার্নি টুয়ার্ডস ট্রান্সফরমেটিভ সোসাইটি, এটা খুব লম্বা, কঠিন, হয়তো 50 বছর আগে শুরু হয়েছে, কোনো কোনো দেশে এক্সপ্লয়টেটিভ পরিস্থিতি ছিল,
এখনো হয়তো বা আছে, বাট আমার মনে হয় উই আর ইন এ ট্রানজিশন টু অ্যাকোমোডেটিভ প্রসেস, যেখানে জেন্ডার ব্লাইন্ডনেস থেকে আমরা সেন্সিটিভিটির দিকে যাচ্ছি, নীতি কৌশলকেও এরকম আমরা করছি, কিন্তু ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার অনেক পদক্ষেপ বাকি আছে। এগুলো নিয়ে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু মুভ টুয়ার্ডস ট্রান্সফরমেটিভ সোশ্যাল চেঞ্জ উইথ জেন্ডার ইকুইটি। এখানে 4 ধরনের ব্যারিয়ারের কথা বলা হয়েছে। আমরা আবারও শুনতে পাচ্ছি না। টেকনোলজি ব্যারিয়ার রিমুভ করা অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন, এখানে ডিটেল দেওয়া আছে, আমার সময়ের অভাবে আমি আর ব্যাখ্যা করতে পারছি না। আর আমাকে নাবিদ বলেছিল কিছু এক্সাম্পল তুলে ধরার জন্য, কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন কি, ইবিএ কি, এনবিএস কি, সময়ের অভাবে আমি বলতে পারছি না। বাট জাস্ট টু টক অ্যাবাউট ইবিএ, হুইচ ইজ নট নিউ ওয়ান, যেখানে 3টা গোল থাকে। একটা হলো কমিউনিটিকে এনগেজ করতে হবে ন্যাচারাল রিসোর্স প্রোটেকশন, কনজারভেশন এবং রিজেনারেশনের জন্য। একই সাথে সেটা থেকে যে নতুন ইএসএস হবে, ইকোসিস্টেম সার্ভিস, সেটা যেন কমিউনিটি তার লাইভলিহুড এবং রেজিলিয়েন্ট বাড়ানোর জন্য কাজ করে, ব্যবহার করতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই এই সেক্টরাল এজেন্সি যারা আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, ফিশারিজ, তারা কমিউনিটির সঙ্গে মিলে কাজ করবে। তাহলেই হয়তো ইবিএ এবং নেচার বেস সলিউশনটাকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে নারী অনেক বেশি সুবিধা পাবেন ফর প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার লাইভলিহুড রেজিলিয়েন্স। আই ওয়ান্ট টু স্টপ হিয়ার। এরপরেও কয়েকটা স্লাইড রয়েছে যেখানে এই এক্সাম্পল গুলো রয়েছে, আমি আর আপনাদের সময় নষ্ট করছি না। মিটিগেশন নারীর যে জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করার সুযোগ রয়েছে। আমরা দেখছি যে এই যে উন্নত চুলা, সেটা একদিকে তার স্বাস্থ্য ঝুঁকি কমায়, এমিশন কমায়, এটা এক ধরনের মিটিগেশন। ঘরে ঘরে যদি এটা দেওয়া যায়, তাহলে দরিদ্র দেশে আমরা গ্লোবাল যে প্রবলেম মিটিগেশনে সহায়তা করতে পারি। সোলার এনার্জি এন্ড আদার্স, দিজ আর অল কামিং আপ। আর তাহলে এটা করার জন্য 3টা জায়গায় আমাদের সিনার্জিস্টিক ইম্প্যাক্ট ইনপুট লাগবে। কম্প্রিহেন্সিভনেস বাড়াতে হবে, ইনক্লুসিভিটি বাড়াতে হবে উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড অলসো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা ছাড়া আসলে লোকাল আমরা যে ন্যাপ করেছি, এনডিসি করেছি, ওগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাহলে ফিনান্সটাকে আনতে হবে, ডোমেস্টিক ফিনান্সের ভালো ব্যবহার করতে হবে, যেটা থেকে নারী প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকার পেতে পারে। যেহেতু তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি, সেখানে সরকার, এনজিও এবং উন্নয়ন সহযোগী সবার অ্যাটেনশন ওখানে বেশি দিতে হবে, এবং তাদের জন্য সবচেয়ে বেশি জেন্ডার রেসপন্সিভ অ্যাকশন এবং ক্লাইমেট জাস্ট অ্যাকশন নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক সময় নিলাম আমি জানি না whether I could put your attention to some of the issues that I have discussed here. Over to Suraya Appa. খুব ভালো থ্যাংক হয়েছে। ইউ দ্বিজেন্দা। আপনি একটা দীর্ঘ, মানে আমি বলবো যে দীর্ঘ এবং স্বচ্ছভাবে এই সমস্যাটাকে তুলে ধরেছেন। আপনার প্রেজেন্টেশনের শেষের দিকগুলো অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি থট প্রভোকিং আমার কাছে মনে হয়েছে। তো এটা নিয়ে আরো কাজ করার আছে অবশ্যই। আমি এই বিষয়ে এখন এটা আমাদেরকে ভাবনার উদ্রেক করবে এবং আরো চিন্তা করতে মানে উদ্বুদ্ধ করবে যে কিভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজি এবং পলিসিগুলো আরো কিভাবে হতে পারে এই সমস্যাটাকে বোঝার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা হয়েছে। এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই আলোচনার যে নির্ধারিত আলোচক আছেন, অধ্যাপক ডক্টর তানিয়া হককে, ঢাকা ইউনিভার্সিটি উনি জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপনা করছেন। তাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই বিষয়ের উপর যদি কিছু বলেন। আপনাকে আমি একটু সময়, যেহেতু সময় একটা তাড়া আছে, আপনাকে 15 মিনিট সময় দিচ্ছি। আগে 20 মিনিট ছিল, এখন 10-15 মিনিট করে দিচ্ছি। আচ্ছা, আপনি, আমি আশা করি চেষ্টা করবেন আপনি এর মধ্যে শেষ করতে। শিওর আপা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুরুতেই রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি বিষয়বস্তুকে কেন্দ্র করে ওয়েবিনার আয়োজন করবার জন্য। শুরুতেই আমি সম্মানিত সভাপতি সুরাইয়া আপা, শামসুল বারী স্যার, আমার প্রিয় আমেনা আপাও এখানে যুক্ত হয়েছেন। আপনাকে দেখতে চাচ্ছি আমরা।
বা দেখলে আপনার আর ক্যামেরাটা আমাদের ক্যামেরাটা নেটওয়ার্ক ভীষণ খারাপ আমার বাসায়। ও আমি আচ্ছা হচ্ছে আচ্ছা পিএম অফিসের পাশে, তো আচ্ছা এখানে কঠিন অবস্থা, নেটওয়ার্ক ভীষণ ফ্লেক্সিবল। ঠিক মানে আছে, আপনি যেটা স্বাচ্ছন্দ্য আমি বোধ একটু করবেন। পরে অন করে দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভ মধ্যাহ্ন। আমি খুব মনোযোগ সহকারে বক্তব্য বা আমি ডক্টর লাল মল্লিকের প্রেজেন্টেশনটা শুনছিলাম। ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই যে এত থটফুল এবং ভেরি কম্প্রিহেন্সিভ লেভেলে আমাদের কাছে উনি বিষয়বস্তুটি তুলে ধরেছেন, এবং তার উপস্থাপনা আমাদের কাছে রিয়েলি খুব স্পষ্ট যে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস এটা কোনো আসলে সেপারেট কোনো বিষয় নয়। এটার বরং এটি একটি বৈষম্যমূলক কাঠামোর দুইটি মানে প্রকাশ আর কি। তো সেই ক্ষেত্রে আমি বক্তব্যের শুরুতে একটি মৌলিক প্রশ্ন নিয়ে উত্থাপন করতে চাই যে আমরা কি জলবায়ু পরিবর্তনকে শুধুমাত্র একটি পরিবেশগত সংকট হিসেবে দেখব, নাকি এটিকে একটি গভীর সামাজিক ন্যায় বিচারের সংকট হিসেবে পুনঃসংজ্ঞায়িত করবার চেষ্টা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা উত্তরটি খোঁজার চেষ্টা করি, তাহলে বিষয়টি অনেক স্পষ্ট এই মর্মে যে জলবায়ু পরিবর্তন এখানে শুধু একটি থ্রেট মাল্টিপ্লেয়ার নয়, এটি একটি ইনইকুয়ালিটির এক্সিলারেটর। আমরা জানি জলবায়ু পরিবর্তন কোনো নিরপেক্ষ প্রক্রিয়া নয়, এটি বিদ্যমান বৈষম্যকে আরো তীব্র করে তোলে। আর সেই বৈষম্যের কেন্দ্রে রয়েছে লিঙ্গ বৈষম্য, যেটা আমরা বলি ইংলিশে জেন্ডার ইনইকুয়ালিটি। কিন্তু আমার খুব কষ্ট লাগে ২৬ বছরের শিক্ষকতা প্লাস এই আমেনা আপার মতো একজন শিক্ষকের কাছ থেকে রিসার্চের অনেক ধরনের নলেজ গ্যাদারেশনের মাধ্যমে আজকেও এই জায়গায় এসে বলতে হচ্ছে যে লিঙ্গ বৈষম্য বলতে গেলে আমরা এখনো নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য খুঁজে বেড়াই। কিন্তু নারীর মধ্যেও যে নারীর বৈষম্য রয়েছে, যেটা মল্লিক স্যার ক্লিয়ারলি স্টেট করবার চেষ্টা করেছেন ইন্টারসেকশনাল লেন্সের মাধ্যমে, কিন্তু কিছু জিনিস এখনো অস্পষ্ট। সেটা হচ্ছে আমরা নারী বলতে যে অসম অবস্থানের কথা বলছিলাম, যে নারী এবং পুরুষ আসলে কোনো হোমোজেনাস গ্রুপ নয়। এখানে এইজ, ক্লাস, এথনিসিটি, ডিসেবিলিটি, থার্ড জেন্ডার, এটার পাশাপাশি ক্লাস একটা ডাইমেনশন কাজ করে থাকে, ম্যারিড, আনম্যারিড, প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট, এইজেড নারী, এদের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু তাদের যে পরিবর্তনগুলা এবং ইম্প্যাক্ট তৈরি হয়, সেই জায়গাগুলো সুস্পষ্টভাবে আসলে মানে ইনভেস্টিগেট করা প্রয়োজন, হ্যাঁ, হাইলাইট করা দরকার। এর পাশাপাশি ডেফিনেটলি প্রান্তিক জনগোষ্ঠীর কথা চলে আসবে, এবং তাদের মধ্যেও আমরা ইন্টারসেকশনাল লেন্সের মাধ্যমে তাদের অসম অবস্থানগুলোকেও আইডেন্টিফাই করার চেষ্টা করব। এই ক্ষেত্রে ডেফিনেটলি গ্রামীণ নারী, উপকূলীয় অঞ্চলের নারী, চর পাহাড়ি এলাকার নারী, তারা সবাই যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত সেই জায়গাটি অনেক সুস্পষ্ট হয়ে উঠবে। এই বাস্তবতাকে আসলে বোঝার জন্য আমরা সংক্ষেপে যদি তিনটা অ্যানালিটিক্যাল লেন্সের মাধ্যমে জায়গাটিকে তুলে ধরি, সেখানে প্রথম যে বিষয়টিকে আমি উত্থাপন করতে চাই সেটি হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক লেন্সের মাধ্যমে আমরা যদি জলবায়ু ঝুঁকির বন্টন কোনো আকস্মিক বিষয় না সেটা অনুধাবন করতে পারি। এটি ক্ষমতা, সম্পদ এবং নীতি নির্ধারণী কাঠামোর অ্যাকচুয়াল প্রতিফলন। বাংলাদেশে প্রান্তিক নারীরা এই কাঠামোগত বৈষম্যের কারণে দ্বিগুণ ঝুঁকির মুখে। এটি শুধু ভালনারেবিলিটি নয়, এটি ডেফিনেটলি একটা স্ট্রাকচারাল ইনজাস্টিস। দ্বিতীয়ত, যদি আমরা এপিস্টেমিক লেন্সের থ্রু দিয়ে জায়গাটাকে দেখতে চাই, সেখানে বারবার উঠে আসছে যে এখানে নলেজ আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কিন্তু রিসার্চের মাধ্যমে আমরা বিভিন্ন কেস স্টাডি বা টার্গেট গ্রুপের নলেজ নিয়ে আসি ঠিকই, কিন্তু তাদের এই নারীদের লাইফ এক্সপেরিয়েন্স, ইন্ডিজিনাস নলেজ, এটা কতটুকু আমরা মূলধারায় খরচ করতে পারছি, সেটা কিন্তু এখনো একটি প্রশ্ন। একটি জেন্ডার জাস্ট ক্লাইমেট ফ্রেমওয়ার্ক গড়তে হলে আমাদের নলেজ সিস্টেমকে ডেফিনেটলি ডেমোক্রেটাইজ এবং ডিকলোনাইজ করতে হবে। এবং থার্ড যে জায়গাটির কথা বলতে চাই সেটি হচ্ছে মাল্টিডাইমেনশনাল যে জাস্টিস লেন্স, জাস্টিসের কথাটা বারবার উঠে আসছে, যে জেন্ডারের থ্রু দিয়ে, জেন্ডার পার্সপেক্টিভের থ্রু দিয়ে ক্লাইমেটের বিষয়বস্তুটিকে জাস্টিসের মাধ্যমে আমরা কিভাবে এই জায়গাটিকে বিশ্লেষণ করতে পারি। ক্লাইমেট জাস্টিস শুধুমাত্র সম্পদের কিন্তু বন্টন নয়, এটি অংশগ্রহণের ন্যায় বিচার এবং মর্যাদা এবং পরিচয়ের স্বীকৃতির সাথেও কিন্তু এটি
জড়িত। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ, প্রসিডিউরাল এবং রিকগনিশন জাস্টিস, এই তিনটির সমন্বয়ে প্রকৃত জলবায়ুর ন্যায় বিচার করা সম্ভব এবং সেটা অনেক বেশি রেশনাল হয়ে উঠবে। এক্ষেত্রে দুটো বিষয়কে আমি উত্থাপন করতে চাই বা অ্যাড করতে চাই। একটি হচ্ছে ক্লাইমেট মোবিলিটি এবং মাইগ্রেশনের জায়গাটিকে, কারণ ক্লাইমেট যখন চেঞ্জেস আসে সেটার মাধ্যমে যে জলবায়ুর পরিবর্তনের কারণে যে দ্রুত ইন্টারনাল একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, সেখানে মাইগ্রেশন ডিসকাশনের পয়েন্টে জেন্ডার কতটুকু স্থান পাচ্ছে এটা আবার পুনরায় বিবেচনার বিষয়। কারণ যখন পুরুষরা কাজের জন্য শহরে যায়, তখন গ্রাম থেকে থেকে যাওয়া যে নারীরা যারা ট্র্যাপড পপুলেশন হয়ে যান, তাদের বাড়তি দায়িত্ব, যেটা অটোমেটিক্যালি উঠে আসছে কেয়ার ওয়ার্কের কথাটি, কম সম্পদ এবং বেশি ঝুঁকি নিয়ে। অন্যদিকে শহরে আসা যে নারীরা, তারা ইনফর্মাল সেক্টরে প্রবেশ করেন এবং যেখানে তাদের নিরাপত্তা এবং অধিকার দুটোই অনিশ্চিত হয়ে ওঠে। অতএব ক্লাইমেট মাইগ্রেশন কিন্তু শুধুমাত্র একটি ডেমোগ্রাফিক ইস্যু নয়, এটি একটি জেন্ডার জাস্টিস ইস্যু। এবং লস অ্যান্ড ড্যামেজ অ্যাজ জাস্টিস মেকানিজমের মধ্যে যদি আমরা টেনে নিয়ে আসি, সেখানে আমাদেরকে বলতে হয় যে এই ক্ষেত্রেও আমরা একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের কথা ভাবতে থাকি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে যে নারীরা তার ঘর, জমি, সামাজিক সম্পর্ক, এমনকি কালচারাল আইডেন্টিটিকে হারাচ্ছে, এই ক্ষতির মূল্য কিভাবে আমরা নির্ধারণ করব? প্রাইসের মাধ্যমে, অর্থনৈতিক মূল্যায়নের মাধ্যমে। এটি কেবল আসলে অর্থের প্রশ্ন নয়, এটি ডেফিনেটলি একটি ডিগনিটি, আইডেন্টিটি এবং জাস্টিসের প্রশ্ন। এই ক্ষেত্রে লস অ্যান্ড ড্যামেজ, এই দুটো বিষয় তো থাকবেই। এর সাথে সাথে আমাদের কাছে মনে হয় যে এ পর্যন্ত যতখানি কি কথা বলি না কেন, যেখানে যেভাবেই এই বিষয় ভিত্তিক প্রশ্ন উত্থাপন করি না কেন, বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে নীতিমালার অগ্রগতি যথেষ্ট হলেও বাস্তবায়নের জায়গায় আমরা প্রতি মুহূর্তে কিন্তু হোঁচট খাচ্ছি। আমি এখানে তিনটি বিষয় আবার পুনরায় উত্থাপন করতে চাই মল্লিক স্যারের সাথে, যে ডেফিনেটলি আমাদের জেন্ডার রেসপন্সিভ বাজেটিং এর জায়গাটায় আরো স্ট্রংলি এমফাসাইজ করা প্রয়োজন, এবং অ্যাকাউন্টেবিলিটি এবং তার সাথে সাথে ট্রান্সপারেন্সি, এবং যে কোনো প্রজেক্ট যখন হয়ে যায় সেটার ইম্প্যাক্ট অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে আমাদের যে কোনো প্রজেক্ট পলিসি তৈরি করি না কেন, সেখানে আমরা ইতিপূর্বেও দেখে এসেছি যে নারীকে সবসময় প্যাসিভ রেসিপিয়েন্ট রাদার দেন অ্যাক্টিভ এজেন্ট হিসাবে চিন্তা করা হয়। এখানে নারীদেরকে ভুক্তভোগী নয়, পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসাবে আমাদের দেখা প্রয়োজন। এবং আরো এর সাথে যেটা দরকার, ডেফিনেটলি ইন্টারসেকশনাল লেন্সের মাধ্যমে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটা কনটেক্সট ওরিয়েন্টেড পলিসি মেক করা, পুরো গোটা বাংলাদেশকে একটা ব্রডার স্কেলে চিন্তা করা এবং প্রত্যেকটা বিভাগের সাথে কানেক্টেড জেলা, উপজেলা এবং ভিলেজ পর্যায়ে তার এক একটি জায়গার কনটেক্সট কিন্তু ডিফারেন্ট গল্প নিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেকটি জায়গায় যদি আমরা এমফাসাইজ করে পলিসি তৈরি করতে চাই, তাহলে আমাদের কনটেক্সটের সাথে কানেকশন বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার যে ক্লাইমেট গভর্নেন্সকে টেকনোক্রেটিক থেকে ট্রান্সফরমেটিভ করতে হবে, যেটা প্রেজেন্টেশনে বারবার উঠে এসেছে। ডেফিনেটলি জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করতে হবে, যেখানে শুধু অর্থের পরিমাণ নয়, বরং তার ন্যায়সঙ্গত বন্টনের দিকে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আরএমজি এবং কৃষি খাতে একটি জেন্ডার জাস্ট গ্রিন শোনা যাচ্ছে কি? আমরা শুনতে পাচ্ছি না। ডক্টর তানিয়া হক, হ্যালো। হ্যাঁ, ডক্টর তানিয়া হক, আপনি শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আজকে সারা দেশে একটু ইন্টারনেটের খুবই ঝামেলা চলছে। ম্যাডাম এখনো আছেন ম্যাডাম? নাভিদ, একটু ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গিয়েছেন ম্যাডাম। সুরাইয়া, আমার মনে হয় একটু আপ- ভাবতে হবে কি করা যায়। আমরা ওনাকে ফোন করার ব্যবস্থা করছি। নাভিদ,
হ্যাঁ? অনেকক্ষণ তো হলো সুরাইয়া, আমার মনে হয় কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, আমরা কন্টিনিউ করি, উনি আবার যখন ফিরবেন তখন উনি বলতে পারবেন। আমরা হুম। একটু অডিয়েন্সের দিকে যাচ্ছি, যতটুকু আমাদের এখানে যে পেপারটা উপস্থাপন করা হয়েছে সেটার উপরে কেউ যদি বলতে চান, আমি একটু ডক্টর আমিনা মোহসিনকে একটু রিকোয়েস্ট করবো যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, মানে আমিনা। ডক্টর তানিয়া হক আসার সময় যদি আপনি কিছু বলেন, আমাদের পেপারের উপর যে প্রেজেন্টেশনটা হলো সেটার উপর যদি কিছু বলেন। ডক্টর আমিনা মোহসিন শুনতে পাচ্ছেন? আমিনা, আছো তুমি? আচ্ছা বাড়ি ভাই, আচ্ছা সুরাইয়া, আমি বলি কি, অন্যর কথা শুনি, কারণ আমরা দুইজনের কথাই শুনলাম, এত জি। সমৃদ্ধ লাগলো। আমি এরকম নিবিষ্ট মনে এত এই বয়সে আহ শুনিনি কোনো বক্তব্য, কিন্তু জি। এত ভাল লাগলো বক্তব্য শুনে। একটা সামগ্রিক সার্বিক একটা চিত্র বেরিয়ে এসছে এবং অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে যে ব্যাপারে আমাদেরও কিছু করার আছে। সেটা তুমি একটু ভেবো। এবার আমেনা এসছে বলে আমেনাকে দিয়ে দিলাম। হ্যাঁ। অনেক ধন্যবাদ বাড়ি ভাই আর সুরাইয়া, অনেক ধন্যবাদ। না অ্যাকচুয়ালি খুব ডিসকাশনটা ভালো হয়েছে। কয়েকটা জিনিস আমি ভাবছিলাম, মানে যেহেতু আমার ইন্টারন্যাশনাল রিলেশনস ব্যাকগ্রাউন্ড বোধহয় সে কারণেই ভাবছিলাম। ডক্টর মল্লিক যখন বলছিলেন ক্লাইমেট ফিন্যান্সিং এবং গ্লোবাল পলিটিক্স এর কথা, মানে এটা তানিয়াও তার ডিসকাশনের মধ্যে এনেছে, দ্যাট ইন্টারসেকশনস এই জায়গাগুলো, এবং বারবার ফিন্যান্সিং এর কথাটা উঠে এসেছে। এবং জাস্টিসটার উপরে যেহেতু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে, বাট এই জিনিসটা, লাইক আমরা সবসময় ইকুইটির কথা বলে থাকি, লোকাল গভর্নমেন্টের কথা বলছি, and এগুলো বি আ কগনিজেন্ট অফ দিস এই ইস্যুস গুলো, ইন্টারসেকশনস এর কথা। আমার মনে হয় যে যখন আমরা বলছি ইন্টারজেনারেশনাল একটা ব্যাপার আছে, দ্যাট ইজ অলসো দেয়ার, এক্সপ্লয়টেশনের ইয়েটা আছে, বাট আমি এটা ডক্টর মল্লিককে পার্টিকুলারলি এখানে মানে ওনার দৃষ্টিটা আকর্ষণ করছি, যেহেতু উনি প্রেজেন্টেশনটা করেছেন। সেখানে আমার মনে হচ্ছিল যে মেবি গ্লোবাল কনটেক্সটটা আরেকটু দরকার ছিল। এবং when you are identifying the factors which are responsible for the climate যেটা ক্লাইমেট চেঞ্জ না বলে আমরা ক্লাইমেট চেঞ্জটাও বলে দিতে পারি, কারণ এখন সেভাবেই বলা হয় দ্যাট ইটস ক্লাইমেট হ্যাজ বিন চেঞ্জড, ক্লাইমেট হ্যাজ নট চেঞ্জ। এই ডিসকোর্সটা ভীষণভাবে এসে গেছে। সো মেবি উই অলসো নিড টু টেক আ লিড দেয়ার, এবং ক্লাইমেট চেঞ্জ না বলে ক্লাইমেট চেঞ্জ সেই জায়গাটাতে আমরা যেতে পারি। এবং এটা নিয়ে অনেক গবেষণা আমরা জানি ইন্ডিয়াতেও হয়ে গেছে, পার্টিকুলারলি প্রফেসর সঞ্জয় চতুর্বেদীর অনেক কাজ আছে এখানে, এবং এইগুলো নিয়ে। বাট আই ওয়াজ জাস্ট থিঙ্কিং দ্যাট ইফ ইউ কুড ব্রিং ইন এই আপনি সিকিউরিটির কথা বলেছেন, পাওয়ার পাওয়ার ডায়নামিক্স, পাওয়ার প্লে, এগুলোকে নিয়ে এসেছেন, এবং সেটার সাথে অফকোর্স জেন্ডারটাকে আপনি লিঙ্ক করেছেন। বাট ইউ নো দিস ওয়ার ইকোনমি, এটাকে যদি আপনি একটু আনতে পারতেন, বিকজ ইটস নট অনলি ডেভেলপমেন্ট। আমরা ভীষণভাবে এখন যেটা দেখতে পাচ্ছি, ইফ ইউ লুক অ্যাট ইরান, মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, চায়না, টাইপে, জাপানের ইকোনমি, সো ওয়ার ইকোনমিটাকে বোধহয় আমার মনে হয় একটু আমাদের সিরিয়াসলি আনা দরকার। This is one link or dimension that I found to be missing, particularly in the present context. যখন আমরা একেবারেই যুদ্ধের মধ্যে বসে আছি, and we are all being impacted, মানে হরমুজ মাইন করা হচ্ছে, it has been mined, যে ধরনের টেকনোলজি গুলো এসে গেছে, maybe with development and other factors, one can just add war economy to it also, and the military industrial complex, সেটা কিভাবে জেকে ধরেছে পুরো জিনিসটাকে, তাহলে সেটার মধ্যে আমরা পাওয়ার ডাইনামিক্সটাও পাচ্ছি, and of course it's a very masculine কনসেপ্ট, সেই জায়গাগুলোও আমরা পাচ্ছি, মানে ওগুলোকে একটু রিফ্রেম করা,
দ্যাটস অল আমি একটু বলার চেষ্টা করছিলাম। I know I'm going at the macro level, but this macro level has got absolutely all the linkages with the micro level. So আমি এখানে শেষ করবো। Thank you so much. ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন। মানে আমার মনে হয় অনেক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটাকে তুলে ধরেছে ওয়ার ইকোনমিক ব্যাপারটাকে সামনে নিয়ে এসে। আচ্ছা, আমাদের মধ্যে ডক্টর তানিয়া হক আবার জয়েন করেছেন, তো আমি ওনাকে বলবো যে উনি যদি ওনার বক্তব্যটাকে শেষ করে পড়েন। ডক্টর তানিয়া হক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি যদি আপনার, সরি আমরা আপনাকে শুনতে পাইনি আপা বললাম না আমার ইন্টারনেটের বাসার কারণে। অবস্থা। ইয়েস হ্যাঁ, ইয়েস। আপনি যদি একটু কন্টিনিউ করেন তাহলে না, একটু আমার আর ভালো হয়। বেশি কিছু বলার ছিল না। ঠিক আমি আছে। আপার কথা শুনছিলাম। আমার আসলে লাস্ট যে জায়গাটা আসলে আপা বলার ইচ্ছা ছিল সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টা আসলে আমরা নিজেদেরকে ভিকটিম হিসেবে চিন্তা করি। কিন্তু আমি বলবো বাংলাদেশ একই সাথে একটি এপিস্টেমিক ফ্রন্টার, যেখানে আমরা নতুন জ্ঞান, নতুন ন্যায় বিচার কাঠামো এবং নতুন উন্নয়নের দর্শনকে কিন্তু আমরা তৈরি করতে পারি। অতএব আমাদের লক্ষ্য হওয়া উচিত রেজিলিয়েন্স তৈরি করা নয় শুধু, এটার পাশাপাশি জাস্ট অ্যান ইনক্লুসিভ ট্রান্সফরমেশন নিশ্চিত করা, যেখানে নারী, পুরুষ, প্রান্তিক জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ যে নেক্সট জেনারেশনের কথা আমরা বলছি তাদেরকে ইকুয়াল রেসপেক্ট এবং অপরচুনিটি দেয়া। আমরা যদি জলবায়ু পরিবর্তনকে শুধুমাত্র অ্যাডাপ্টেশনের সমস্যা হিসেবে দেখি, তাহলে আমরা কিন্তু জায়গাটাকে অনেক স্মল স্কেলে ভাবছি। এটি আসলে একটি সোসাইটাল ট্রান্সফরমেশনের সুযোগ। বাংলাদেশ শুধু একটি ক্লাইমেট হটস্পট নয়, এটি একটি জাস্টিস ল্যাবরেটরি হিসেবে আমরা চিন্তা করতে পারি, যেখানে আমরা নতুন ধরনের উন্নয়ন মডেল আমরা তৈরি করতে পারি। এই জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে আপা যে অভিযোজন তো করবই, নাকি আমরা এমন একটি সমাজ করব যেখানে জলবায়ু, ন্যায় বিচার, লিঙ্গ সমতা এবং মানব মর্যাদাকে আরো বেশি শক্তিশালী করবে। ধন্যবাদ আপা আপনাদেরকে। অনেকদিন পর আমেন আপাকে শুনতে পারলাম, এটাও আমার জন্য একটা খুব আনন্দের। থ্যাংক ইউ সো মাচ রিপকে আমাকে সুযোগ দেবার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর তানিয়া হক। আমাদের আমাদের দুর্ভাগ্য যে ইন্টারনেটের কারণে আমরা আপনার যে বক্তব্যগুলো ধারাবাহিকভাবে শুনতে পারিনি, কিন্তু তারপরেও আমি মনে করি যে অত্যন্ত মানে ঋদ্ধ আলোচনা আপনি করেছেন। যে আলোচনাটা আমাদের যেখানে এখানে যারা আছেন, যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন, তাদের জন্য অনেক বেশি মানে সহায়ক হবে আর কি। আমি এখন ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনারা যদি যারা বলতে চান তারা যদি একটু কথা বললে আমরা আপনাদের নাম পরিচয়টা দিয়ে আপনারা কথা বলবেন, এবং ক্যামেরাটা যদি অন করেন তাহলে সুবিধা হবে। আমি আহ, কাউকে দেখতে পাচ্ছি না, তো আমি একটু যদি বলি যে রাবিয়া রওশন যে আছেন, রাবিয়া শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি যদি কিছু বলো। আসলে সেভাবে কিছু বলার নেই, আমার কাছে আলোচনাটা অনেক বেশি একাডেমিক মনে হয়েছে। আর আমি যেহেতু একাডেমিক ঘরানার মানুষ না, আমি আসলে বলবো যে আমি অনেক বেশি মাঠকে বুঝি, অনেক বেশি জীবনকে বুঝি কাজের মাধ্যমে। পলিসিতে আমাদের অনেক কিছু আছে যেটার ইমপ্লিকেশন সত্যিকার অর্থে ওভাবে নেই। এবং আমার কাছে মনে হয় যে অনেকগুলো বিষয়, ক্লাইমেট এবং জেন্ডারকে যদি আমি রিলেট করি, মানে সেন্ট্রাল কানেকশনটা সবসময় কিন্তু দেখা যেত। মাইগ্রেশন, রিভার ইরোশনের জন্য যে মাইগ্রেশন গুলো হয়েছে, ইন্টারনাল মাইগ্রেশন, সেটা কিন্তু মানে অনাদিকাল ধরেই হয়ে এসছে বাংলাদেশে। সো আমরা যদি ওভাবে জেন্ডারকে চিন্তা করি, তাহলে ওই সেন্ট্রাল পয়েন্টে জেন্ডারের যে কানেকশনটা ক্লাইমেটের চেঞ্জের সাথে, সেটা সবসময় ছিল এবং দেখা যেত। আমরা হয়তো ওভারলুক করেছিলাম আমাদের রিসার্চের ক্ষেত্রে। ক্লাইমেট ইস্যুসটা যখন মানে মোর অ্যান্ড মোর ডমিনেন্ট ইস্যু হিসেবে লাইফে এসেছে, তখন ওই আমরা জেন্ডার জাস্টিসের কথাও বলছি, কিন্তু আসলে দুটো ইন্টারলিঙ্কড বলবো না, সেন্ট্রাল কনসেপ্ট বা একদমই ইন্টিগ্রেটেড
ইস্যু অফ সোশ্যাল চেঞ্জ, বিকজ ক্লাইমেট কি করছে, শুধুই কি জলবায়ু পরিবর্তন করে দিচ্ছে তা তো নয়, জলবায়ুর সাথে সাথে জীবন পরিবর্তন করে দিচ্ছে, জীবন পরিবর্তন করে দিচ্ছে মানে সমাজ পরিবর্তন করে দিচ্ছে। তো সেই জায়গায় আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি ক্লাইমেট মানে জেন্ডারকে আলাদা করে দেখবার আমার বিন্দুমাত্র সুযোগ আছে, বা জেন্ডার ছাড়া আমার আসলে যে কোনো গবেষণাই ক্লাইমেট নিয়ে করবার কোনো রকম সুযোগ আছে। এটা আমার কাছে মনে হয়েছে যে আজকের আলোচনা এটা বারবারই এমফেসাইজ করা হয়েছে, কিন্তু ইন রিয়েলিটি যখন আমরা ফিল্ড লেভেলে যাই, যখন আমরা কাজগুলো দেখি, তখন দেখি যে কেউ বিষয়গুলোকে কনসিডার করে না। ফর এক্সাম্পল, ওয়ার্ল্ড ব্যাংকের একদম কারেন্ট একটা এগ্রিকালচারাল প্রজেক্টকে যদি আমি বলি, যে যারা সেফ ফুড নিয়ে কাজ করছে, ওয়াইড রেঞ্জে কাজ করছে বাংলাদেশে, বাট জেন্ডার ইজ নট অ্যান ইস্যু অ্যাট অল। বা হেফার ইন্টারন্যাশনাল, একটি আমেরিকান অর্গানাইজেশন, শুধু মহিলাদেরকে নিয়ে কাজ করছে এবং তাদের বাজারকে ট্যাপ করতে খুব অসুবিধা হচ্ছে। কেন হচ্ছে এগ্রিকালচারের বাজারকে ট্যাপ করতে? এগেইন শুধুমাত্র জেন্ডার বলে উইমেনকে এমফেসাইজ করছে। আমার তো অ্যাট দ্য সেম টাইম আরেকটা পার্টকে নিয়েও কাজ করতে হবে। তো এই জায়গাগুলোতে ক্লাইমেটের ক্ষেত্রেও কিন্তু আমার কাছে মনে হয় একটা বিশদ গ্যাপ। আর ক্লাইমেট নিয়ে যখন আমরা ক্লাইমেট বা জেন্ডার জাস্টিস নিয়ে যখন আমরা কথা বলি আর কি, আমার আমি গ্রাউন্ড লেভেলের কথা বলবো, একদমই গ্রাউন্ড লেভেলে আমার মনে হয় যে আমরা কিছু কিছু জিনিস বোধহয় এখনো ঠিক সেভাবে দেখছি না মহিলাদের ক্ষেত্রে। হেলথ একটা কোর ইস্যু, শুধুমাত্র মহিলার নিজের জন্য না, ইন্টারজেনারেশনাল হেলথ কমপ্লেক্সিটি কোথায় বাড়ছে সেই জিনিসগুলো আমাদের দেখাটা খুব প্রয়োজন, যেটা আমি গবেষণায় অনেক বেশি খুঁজে পাই তেমনটা না, প্রোগ্রামে আরো কম খুঁজে পাই। ফর এক্সাম্পল 2017-তে গ্লোবাল ফান্ডে ইউএনডিপি একটা বড় প্রোগ্রাম লঞ্চ করেছিল ক্লাইমেট ইস্যুস নিয়ে এবং মেইনলি মিটিগেশন, জেন্ডার ফোকাসড। আলটিমেটলি কোথায় গিয়ে কাজ করছে? আইজিএ, যে ইনকাম জেনারেশনটা কি করে বাড়াবে মহিলা এবং কিশোরী মেয়েদের। কিন্তু ওখানে কিন্তু প্রপোজাল লিখবার ফেজে আমি জড়িত ছিলাম। আমাদের সার্ভে বলে হেলথ ছিল মেজর ইস্যু, যে জায়গাটায় কাজ করা খুব প্রয়োজন ছিল, কিন্তু করেনি। তো এই জিনিসগুলি ডেভেলপমেন্ট সেক্টরে আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ শ্যামনগরের মতন জায়গায় যখন প্রতিটি ঘরে একটি করে ডিসেবল মানুষ পেলাম, তার মানে কি দায়িত্বটা কার? মহিলার। কে নিচ্ছে? কার ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে? মহিলার। অ্যাট দ্য সেম টাইম আবার ওখানে মিসক্যারেজের রেট অনেক বেশি। কারণ কি? পানিতে স্যালাইনিটি অনেক বেশি, স্যালাইন ওয়াটার অনেক বেশি খায় বলে প্রি এক্লেমসিয়ার অনেক সিমটম আছে এবং অনেক মহিলারই মিসক্যারেজ হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে আমরা গ্রাউন্ড লেভেলে যখন জেন্ডার জাস্টিসের কথা বলি, তখন আসলে আমাদের এই ইস্যুসগুলি নিয়ে কাজ করাটা নিতান্তই প্রয়োজন। বা শ্যামনগরের তালায় যে জিনিসটা হচ্ছে, ওখানে আরো অনেক গবেষণা হওয়া প্রয়োজন। রিব ওখানে কাজ করে আমি জানি। তালাতে দলিত জনগোষ্ঠীকে নিয়ে যদি আমরা কাজ করি, ইনক্লুশনের কথা বলছি আমরা, কিন্তু দলিতরা কি সত্যি সার্ভিস পাচ্ছে? দলিত জনগোষ্ঠীতে তালায় কিন্তু একদম মানে 2019-এর ফাইন্ডিংস হচ্ছে যে ব্যাপক হারে ডিসেবল বাচ্চার জন্ম হচ্ছে, মেইনলি সেরিব্রাল পালসি, এবং কেউ জানে না যে কেন এটা রেট বেড়ে গেছে, কারণ কোনো গবেষণা নেই ওখানে, আর সার্ভিসও ওরা সেভাবে পাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড কি হচ্ছে? তালায় অনেক ইটের ভাটা আছে, ওরা মনে করছে যে ইটের ভাটার কারণে ওদের এই জিনিসটা হচ্ছে, কিন্তু খুব ইয়াং এইজের ছেলে মেয়ে, মানে যাদের ধরো এইজ 19 থেকে 30-র মধ্যে, ওই ইয়থ জেনারেশনের অনেক বেশি হাইপারটেনশন হচ্ছে, হাইপারটেনশন থেকে স্ট্রোক হচ্ছে, পার্শিয়ালি ডিসেবল হয়ে যাচ্ছে অনেক এই ইয়থরা। এখন এই বিষয়গুলিতে আসলে গবেষণা প্রয়োজন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, কিছু কিছু জিনিস আমাদের আর্লি ওয়ার্নিং থাকে, এটা হতেও পারে নাও হতে পারে, আমরা হয়তো খুব মানে পুরো পৃথিবী হয়তো খুব শিওর হয়ে কিছু বলতে পারছে না। যেমন এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে সুপার আমি এক সেকেন্ড ওটার নাম বলি, সুপার এল নিও হতে পারে 1950-এর পরে, এই প্রথম 50-কেও ছাড়িয়ে যাবে। তাহলে আদৌ যদি এখনো নিউট্রাল পজিশনে আছে, সুপার এল নিও হওয়া মানে হচ্ছে সমুদ্রের সারফেস লেভেলের পানির টেম্পারেচার 2 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাবে। যদি তাই হয়,
এটা থেকে জুলাইয়ের মাঝে হতে পারে, আমেরিকান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাই বলছে, বা অন্যান্য জায়গা থেকেও তাই রিপোর্ট, ন্যাশনাল জিওগ্রাফি রিপোর্টও তাই দেখলাম, আমি আর্টিকেলে আমি তাই পড়লাম। তো এটা যদি হয় কাইন্ড অফ এন আর্লি ওয়ার্নিং, আমাদের এখানে কি হবে, আমাদের এখানে খরা হবে, পানির অভাব হবে, সেন্ট্রাল এশিয়াতে ফ্লাড হবে, তার মানে কি এই জিনিসগুলো কিন্তু প্রেডিক্টেবল, হতেও পারে নাও হতে পারে, আমি ধরে নিচ্ছি হবে। এই যে আমাদের দেশে যেই জায়গাটায় আমার ফাঁক মনে হয়, বিরাট একটা ফাঁক রয়ে গেছে, যে হবে মনে করে আমরা আগে থেকে কোনো প্রিকশন নেই না। আগে থেকে প্রিকশন নেই না, ফলে আমাদের অনেক ধরনের হ্যাজার্ড পার হতে হয়। যেমন গত দুটো ইয়ার 24 এবং 25 সাবসিকুয়েন্ট 2 বছর খরা এবং অতিবৃষ্টির জন্য উত্তরাঞ্চলে ফসল হানি হয়েছে। খরিফ 1-2 দুটোতেই ফসল পায়নি, অধিকাংশ ফার্মারের লস হয়েছে, কিন্তু ওটা কিন্তু প্রেডিক্টেবল ছিল এবং ওখানে গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ আগে থেকে নিতে পারতো, যে জিনিসগুলো হয় না আর কি। আর আলটিমেটলি ওর একটা আনইকুয়াল বার্ডেন, তো যেহেতু স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি আছে ইন টার্মস অফ ক্লাস, জেন্ডার, রেস, এভরিথিং, সো ওটা তো ইনইকুয়ালি গিয়ে প্রত্যেকের উপরে পড়ে। আমি এখানেই থামবো। আমার আমার মানে আমি যেহেতু একাডেমিয়ার মানুষ না, আমার কাছে আমার কাজের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলোকে এভাবেই মনে হয় যে কোথাও কোথাও আমরা স্বেচ্ছায় জিনিস দেখি না, বা আগে থেকে প্রিকশন নেই না, যেটা আমাদের নেয়ার আছে আর কি। আর গ্লোবাল ইস্যুস নিয়ে কথা বলার মানুষ আমি না, আমাদের ভূমিকা খুব কম গ্লোবালি ক্লাইমেট চেঞ্জে, কিন্তু সেটা নিয়ে কথা বলবার মানুষ আমি নেই। অনেক অনেক ধন্যবাদ দীপকে আমাকে এই লিঙ্কটা পাঠাবার জন্য, সুরাইয়া আপাকে বিশেষভাবে ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। আর দ্বিজেনদা ভীষণ সুন্দর প্রেজেন্টেশন ছিল। ডক্টর তানিয়া হক, আপনাকেও অনেক ধন্যবাদ, কারণ আপনার আলোচনা খুব সুন্দর ছিল। ওভার টু সুরাইয়া আপা। থ্যাংক ইউ রাবেয়া। আমার মনে হয় যে একটা যে দিকটা আমাদের আলোচনার মধ্যে কিছুটা হয়তো মানে ঘাটতি ছিল, যে মানে ফিল্ড লেভেলের যে ইস্যুস গুলোকে সামনে নিয়ে আসা। আমরা মানে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের সবকিছুকেই নিয়েই আমাদের আসলে পুরো জ্ঞান চর্চার জায়গাটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। সুতরাং ফিল্ড সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে জায়গাটার কথা তুমি উল্লেখ করলে, সাতক্ষীরার তালা, শ্যামনগর, এইসব এলাকায় আমরা কাজ করেছি, এবং তুমি যা বললে এটা আমরাও কিন্তু আমাদের কাজের মধ্যে অনেক বেশি দেখেছি। এই এই জিনিসগুলোকে নিয়ে এবং আজকের যে আলোচনাগুলোকে নিয়ে, সেগুলোকে নিয়ে আমাদের ভবিষ্যতে যে আমরা কাজ করতে যাব, সেটা আমাদের জন্য একটা বড় আহ কাজের একটা জায়গা হবে। তো আমি আরেকবার ফ্লোরের অনুরোধ করছি যে আপনারা যদি কেউ কিছু বলেন, না হলে আমি ডক্টর মল্লিকের কাছে যাব, উনি যদি ওনার আর কিছু বক্তব্য থাকে বলার জন্য। আর কেউ কিছু বলবেন, আলোচনা করবেন কিছু? আমি খুব একটা দেখতে পাচ্ছি না। তো আমি ডক্টর দ্বিজেন মল্লিককে অনুরোধ করছি, আপনি কি যদি যে প্রশ্নগুলো, যে আলোচনাগুলো এসেছে, আহ সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ইনফ্যাক্ট প্রফেসর আমিনা মহসিন, ডক্টর তানিয়া হক এবং সর্বশেষ রওশন আপা, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, রওশন আপা খুব সুন্দর করে কতগুলো বিষয় উল্লেখ করেছেন, যেটা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করেছে, আবার লিমিটেশন গুলোকে চিহ্নিত করতে সাহায্য করেছে। তবে একটা আলোচনায় সবকিছু তো আনা সম্ভব না, হয়তো অন্য আবার আলোচনা যখন আয়োজন করবে তখন ওই বিষয়গুলোর উপর আমরা নিশ্চয়ই দৃষ্টি নিবদ্ধ করতে পারবো। তবে তানিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাই যে উনি ওই ইন্টারসেকশনালিটি বিষয়টার উপর বেশ গুরুত্ব দিয়েছেন। তারপরে পলিটিক্যাল ইকোনমি লেন্সের ব্যবহার করতে বলেছেন, যেটার মাধ্যমে এই যে পাওয়ার ডাইনামিক্স এবং জেন্ডার ইনইকুইটির বিষয়গুলোকে আরো ভালোভাবে তাত্ত্বিক এবং মাঠের বাস্তবতা থেকে তুলে আনা যাবে। সো ওনাকে অনেক ধন্যবাদ। তারপরে উনি এই যে হিউম্যান ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন, যেখানে জেন্ডারের ইস্যুটা তুলেছেন। আমিও আমার আলোচনায় আমার প্রেজেন্টেশন রেখেছিলাম, কিন্তু আলোচনায় এটাকে সম্প্রসারিত করার সময় পাইনি। অবশ্যই এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে মাইগ্রেশন হচ্ছে, সেখানে
নারী এবং শিশুরা, কন্যা শিশুরা অনেক বেশি সমস্যায় পড়ে অ্যাট ডিফারেন্ট স্টেজ, যেখান থেকে ওনারা উৎখাত হন, উই কল ইট অরিজিন, ওখানে সমস্যায় থাকেন। যখন অন্য জায়গায় যাওয়া আসার পথে নারীদের উপরে বেশি বিপন্নতা আসে, শিশুদের উপর আমরা জানি ট্রাফিকিং হয়। আবার যেখানে এসে ডেস্টিনেশনে ওনারা থাকার চেষ্টা করেন, কাজ পাওয়ার চেষ্টা করেন, সেটা ওনারা পান না। এবং উনি যথার্থই বলেছেন যে এখানে নাগরিক হিসাবে তাদের যে স্বীকৃতি সেগুলো নাই, ডিগনিটি নাই। হ্যাঁ, এই আমাদের শহরে যখন বিভিন্ন প্রতিবেশ অঞ্চল থেকে পুরুষ এবং নারীরা আসে, তারা কিন্তু বস্তিতে বসবাস করে। এবং আর একটা দিক আলোচনা করা যায় যে বস্তিতে থেকেও কিন্তু তারা ইনফর্মাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এবং দিজ আর নট রিকগনাইজড। তারা নগর জীবনকে স্বচ্ছন্দ করার জন্য তাদের শ্রম এবং কষ্টগুলো দিচ্ছে। নগর তো তাদের নিচ্ছেই না, নাগরিক হিসেবে নাগরিক সুবিধা দিচ্ছে না। আবার এই যে তাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, নগর সমাজে, সেটাকেও আমরা স্বীকৃতি দিচ্ছি না। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করার সুযোগ রয়েছে। আমেনা মহসিন ম্যাডাম যথার্থই বলেছেন যে আহ, যুদ্ধ এবং অর্থনীতি সেটা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের যেহেতু আজকে অনেকটা বাংলাদেশ পরিস্থিতি, আমাদের নীতি কৌশলে দুর্বলতা কোথায় এবং সেগুলোকে দূর করার উপায় কি, যে কারণে বৈশ্বিক ওই পরিস্থিতিগুলোকে আনা সম্ভব হয় নাই। আমি রিকোয়েস্ট করব বারি স্যারকে এবং সুরেয়া ম্যাডামকে ওরকম একটা বিষয় নিয়ে আবার আপনারা আলোচনার সূত্রপাত করুন। সেখানে ম্যাডামও কন্ট্রিবিউট করবে, আমরাও আহ, আগ্রহ নিয়ে আসবো এই আলোচনা শোনার জন্য। আর সবশেষে রওশন আপাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা তো দুর্বলতা রয়েছে যে আমরা একটু তাত্ত্বিক কথাই বেশি বলেছি, যেহেতু পলিসি কনটেক্সটে আলোচনাটা, সেই জন্য গ্লোবাল পলিসি এবং ওই তাত্ত্বিক কাঠামোর সঙ্গে আমাদের পলিসির সাযুজ্য কোথায় কোথায় দুর্বলতা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। তবে নারীর বিপন্নতা দূর করতে হলে, ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিসকে এস্টাবলিশ করতে হলে অবশ্যই মাঠের দিকে দৃষ্টি দিতে হবে, মাঠ গবেষণা দরকার। রিপ তো এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করে এবং এই জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিসকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত অ্যাপ্রোচ রয়েছে, এর মধ্যে একটা আছে জেন্ডার বেস অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারসেকশনালিটি। এগুলো নিয়ে খুব একটা কাজ বাংলাদেশে হচ্ছে না। আমার মনে হয় এই সমস্ত গবেষণা যদি আমরা মাঠ পর্যায়ে করতে পারি, সেটা থেকে একদিকে প্র্যাকটিসকে এগিয়ে নেওয়া যাবে এবং ওখানের লব্ধ জ্ঞান দিয়ে আমরা পলিসিকেও সমৃদ্ধ করতে পারবো। তো সেই আশাবাদ রয়েছে। আমি আশা করি রিব এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে এবং রিবের যারা সহযোগী সংগঠন আছে, বিশেষ করে উইমেন লেড অর্গানাইজেশন, তাদেরকে এই ধরনের গবেষণায় যত যুক্ত করবে, সেই গবেষণা দিয়ে অধিপরামর্শ করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং ক্লাইমেট ফিন্যান্সকে যা আমাদের দেশের মধ্যে আসে, ডোমেস্টিক ক্লাইমেট ফিন্যান্স, সেটাকে ভালোভাবে ব্যবহার করা, ওখানে দৃষ্টি নিবদ্ধ রাখা অ্যাজ ওয়াচডগ, যাতে প্ল্যানিং ভালো হয়, নারী যাতে অংশগ্রহণ করতে পারে প্ল্যানিংয়ে এবং ইমপ্লিমেন্টেশনে, এবং এটার সুফল নারীর যে ঝুঁকি নিরসন, তার যে অসমতা দূর করা এবং ক্লাইমেট জাস্টিসের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সহায়তা করবে। আশা করি এই যে লিডারশিপ রোল অফ রিপ, সেটা আগে ছিল, এখনো থাকবে, আগামী দিনে আমরা আপনাদের সহযাত্রী হব। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। বারি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মল্লিক। আমি একবার হাত তুলতে দেখেছিলাম ইশরাত আহমেদ বলে একজনকে, আপনি কি বলবেন, আছেন আপনি? যদিও মানে আপনি আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে আপনাদের সবার আলোচনায় শুনছিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত ইম্পর্টেন্ট একটা বিষয়ে হচ্ছে আপনাদের মতামত দেওয়ার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সে মাস্টার্স করছি আপাতত। তো আমার মানে কিছু অবজারভেশন ছিল, সেটা হচ্ছে আমরা যেমন জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারে কথা বলছি, তো জেন্ডার ইকুয়ালিটির জন্য আমরা যেমন হচ্ছে মানে বেশি এমফাসাইজ করছি নারীর ক্ষমতায়ন, নারীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটার পিছনে আমরা পুরুষকে মানে নারীর প্রতি সংবেদনশীল হতে আমরা মানে খুব বেশি রুট লেভেলে শেখাচ্ছি না। তো
তো আমার কাছে মনে হয় যে আমরা যদি রুট লেভেলে বা আমাদের কারিকুলাম গুলোতে আমরা জেন্ডার ইকুয়ালিটি বলতে যদি আমরা এই সব কিছু মানে পরিষ্কারভাবে এটা উত্থাপন করি বা উপস্থাপন করি, তাহলে একটা মানে সার্টেন লেভেল এজ থেকে আমাদের শিশুরা বা হচ্ছে মানে মিডল এজ বা মানে টিনেজার যারা, তারা বেশ ভালোভাবে বুঝতে পারবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স বা মানে ক্লাইমেটের ব্যাপারে যেসব যে আলোচনা, সেটা দেখা যায় কি যে রুট লেভেলে আমাদেরকে যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমে দেখা যায় যে শুরু থেকে একটা সমাজ বইয়ে ছোট একটা পরিসরে ভূগোল অথবা আর্থকোয়েক এইসব ব্যাপারে হচ্ছিল ছোট ছোট মানে পরিসরে শেখানো হয়, যেটা দেখা যায় কি বাচ্চাদের জন্য একটা একঘেয়েমি এক গাদা মানে একটু মানে আনইন্টারেস্টেড টপিক মনে হয়। ইভেন বাচ্চাদের যে ইমিডিয়েট বড় যারা গার্ডিয়ান যারা, তারা তাদেরকে এই বিষয়ে এনকারেজ করে না। তো আমার আমার কাছে একটা কথাই বলা হচ্ছে, আপনারা যারা হচ্ছেন সরকারি অথবা বেসরকারি ভাবে বিভিন্ন সরকার কিংবা এনজিওর সাথে কানেক্টেড, আপনাদের কি এই ব্যাপারে হচ্ছে কোনো মানে সুদূর প্রসারী কোনো ভাবনা চিন্তা আছে যেটা আপনারা ভবিষ্যতে প্রতিফলিত করতে পারেন, যাতে আমাদের রুট লেভেলে এই জেন্ডার ইকুয়ালিটি বা ক্লাইমেট নিয়ে আমাদের জনগণকে আমরা আরো বেশি সরব করতে পারি? কারণ কোস্টাল ধন্যবাদ। এরিয়া। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা অবশ্যই এটা যারা যারা কাজ করছেন তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেবো, এবং আমরা তো এগুলো নিয়ে কাজ করছি। আর আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, সেই কার্যক্রমের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, আমাদের অনেক পাবলিকেশন আছে, সেগুলোর সঙ্গে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আপনার যে জানা বোঝার জায়গাটা সেটা আরো বেশি স্বচ্ছ হবে। আমি এখন একটু ডক্টর তানিয়া হককে বলছি যে আপনি কিছু বলবেন কিনা। আপনাকে আপনার বক্তব্যের পরে আমরা শেষ করে দেবো। ডক্টর তানিয়া হক, আপনি কিছু বলবেন? আপনি আছেন? প্রায় হয়তো নেই, তুমি শেষ করে দাও, আচ্ছা, অনেকক্ষণ দাও। ঠিক আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতার যে পরিসর, এটা কিন্তু অনেক ব্যাপক পরিসর, আন্তর্জাতিক পরিসর, আন্তর্জাতিক, দেশজ, রাষ্ট্রীয়ভাবে, মানে গ্রামে গঞ্জে, মানে ফিল্ড লেভেলে এর এর পরিসরটা আমাদের দৈনন্দিন জীবনে, মানে একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের সমগ্রতায় এই জলবায়ুর ন্যায্যতার ইস্যুটা এবং জেন্ডার ন্যায্যতার ইস্যুটা কি আমরা দেখতে পাই। তো সেটা নিয়ে আমরা এই এত অল্প পরিসরে যতটুকু আলোচনা করেছি, অবশ্যই এটা অনেক ভালো আলোচনা হয়েছে, কিন্তু আমাদেরকে এটা নিয়ে আরো অনেক বেশি সামনে এগিয়ে যেতে হবে, এবং আমরা এটা নিয়ে আরো বেশি এটা যত বেশি চর্চা করব, আমাদের তত বেশি আরো এই বিষয়টা জানা বোঝাটা আরো স্বচ্ছ হবে, এবং আমাদের দিক নির্দেশনা গুলো পেতেও সহজ সহজ হবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। স্যার, আপনি কিছু বলবেন শেষ শেষ পর্যায়ে? আমি সবাইকে ধন্যবাদ দেব, যে বিশেষ করে দ্বিজেন এবং তানিয়ার যে কথা শুনে আমি মুগ্ধ হয়েছি, এবং রওশন যেটা বললেন সেটা এত বেশি উপযোগী, এই সময় উপযোগী। এইগুলোর ব্যাপারে মনে হচ্ছে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল সরাইয়া, কারণ আমরা তো এই ফিল্ডে কাজ করি, এবং অনেক বাংলাদেশের যেসব বেসরকারি প্রতিষ্ঠান আছে, আমরা প্রথম থেকে এটা নিয়ে কাজ করছি বলে আমাদের দায়িত্ব মনে হয় এই ব্যাপারে একটু বেশি, এবং তোমরা যে এটা ফোকাস করছো বলে আমি গর্বিত বোধ করছি। এবং এই আলোচনার মাধ্যমে মনে হলো যে আমাদের সহযোগী অনেকেই আছে, ফলে আমরা একত্র হয়ে কিছু করতে পারলে এই বিশেষ করে এক বিরাট এই সমস্যাটা, এটা তো একটা বৈশ্বিক সমস্যা বটেই, এবং আমাদের দেশেও একটা বিরাট সমস্যা, এবং এর সঙ্গে যে জেন্ডার ন্যায্যতা, এটা যে এত বিশাল একটা বিষয় এবং প্রয়োজনীয় বিষয়, এবং বর্তমান প্রেক্ষিতে, বৈশ্বিক প্রেক্ষিতে, দেশীয় প্রেক্ষিতে, অর্থনৈতিক প্রেক্ষিতে এবং যাবতীয় প্রেক্ষিতে আমাদের করণীয় অনেক বেড়ে গেছে। এবং সে ব্যাপারে রিব যে কার্যক্রম হাতে নিয়েছে, তাতে তোমরা নেতৃত্ব দিচ্ছে বলছে, তোমাদেরও ধন্যবাদ জানাই। এবং আর যারা ছিল
অনেকেই দেখছি এখানে, কিন্তু আহ, তাদের অংশগ্রহণ না হলেও আশা করি তারা শুনেছে এবং তারাও সমৃদ্ধ হয়েছে। এবং আমার মনে হয় এরকম আহ, এই এইরকম আলোচনার ব্যাপারটা আর একটু ছড়িয়ে দেওয়া যায় কিনা, কারণ এটা তো একটা বিশাল বিষয় এবং অনেকেরই আগ্রহ হওয়ার কথা। আমরা আরো কোনোভাবে আকর্ষণ করতে পারি কিনা এটাও ভেবো, এই বলে তোমাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি বিশেষভাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এটা শোনার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তানিয়া হককে, ডক্টর আমেনা মহসিনকে, ডক্টর ডিএল মল্লিক স্যারকে এবং আমার সহকর্মী যারা আছে, এবং বিশেষ করে রাবেয়া রওশনকে। আর আমার সহকর্মী যারা আছে নাভিদ আঞ্জুম হাসান এবং আব্দুল কাদের, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ। শুধু একটুকু কথা বলে নেই, আমাদের এই প্রজেক্টটা পরিচালিত হয় জার্মানির রোজা লাক্সেমবার্গ ইনস্টিটিউটের মাধ্যমে। ওদের প্রতিনিধি মিস্টার বিনোদ কোষ্ঠীর আজকে থাকার কথা ছিল কিন্তু তিনি থাকতে পারেননি, কিন্তু আমরা তাকে এই রেকর্ডটা পাঠাবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা ডোনার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে এটা শোনার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক না, ধন্যবাদ। আমি নিবিষ্ট মনে শুনেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার। দেখা হবে। হ্যাঁ, ডিজেন খুব ভাল লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্রেটফুল। তানিয়া খুব ভাল লাগলো। রাবেয়া ভীষণভাবে প্রাসঙ্গিক কথাবার্তা বলেছ এবং সবাইকে আবার ধন্যবাদ। আর সবাইকে আমেনা আছো ধন্যবাদ। নাকি? হ্যাঁ, না, আমেনা আছো নাকি? আমিনা মহসিন মনে হয় চলে গেছেন উনি। আচ্ছা, ঠিক আছে, স্যার থ্যাংক বিদায়। ইউ। আমার বাসায় খুবই নেটের প্রবলেম, আসে যায়, কথা বলতে চাইলেও কথা বলা যায় না অনেক সময়, সরি ফর দ্যাট। তোমাকে কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু এটা একটা ওয়ান্ডারফুল মানে ইভেন্ট ছিল, আমি অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ স্যার। Thank you, thank you, thank থ্যাংক you. ইউ সবাইকে। বাই ফর নাও। Okay, Take care. মালিক ভাই bye. আপনি আসছেন। নাবিদ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম।